যুবভারতী ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে রয়েছি। ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অসাধারণ খেলছেন একজন। মারাত্মকভাবে আহত হলেন রহিম নবী, আমাদের প্রিয় ফুটবলার। আমার যখন মাথায় ইটটা লাগে, আমার এখানে এখনো দাগ আছে, আমার এখনো ভিতরে টাইটানিয়াম প্লেট আছে, ঠিক এই জায়গাটাতে। আমাকে ডাক্তার বলেছিল তোমার যদি একটু ওপরে লাগতো তুমি নয় কোমা নয় স্পট ডেট। কখন প্রথম বুঝলে যে তুমি ফুটবলার হবে? তুমি হয়তো জানবে, রঞ্জিত গুপ্ত আমাদের প্রেসিডেন্ট ছিলেন। উনি আমাকে একবার বলেছিল যে বাবা তোমাকে আমি চান্স তো দিতে পারবো না, কিন্তু তোমাকে একটা সুযোগ দেবো, যদি তুমি করে নিতে পারো তাহলে তোমার লাইফ হয়ে। উনি আজকে আমাদের মধ্যে নেই। ওনার যেখানে থাকুন উনি ভালো থাকুন, ওনার জন্য কিন্তু আজকে রহিম। কোথাও কি দুঃখ লাগে না? স্ট্রাইকারে খেলার তো আলাদা আনন্দ। লাইফের প্রথম ডার্বিতে আমি ম্যান অফ দ্য ম্যাচ, সেটা পিকে স্যার আমাকে দিয়েছে। এই যে বিদেশি ফুটবলারদের এই যে গতি বা এই যে একটা শারীরিক সক্ষমতা, এটা বেশি হওয়ার কারণটা কি? আমাদের সব থেকে বড় জিনিস, এত বড় দেশের মধ্যে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে একটা একাডেমি নেই। একটা ছেলে সে মুড়ি খেয়ে সকালে প্র্যাকটিস করতে বেরোচ্ছে, তার কাছ থেকে তুমি কি আশা করবে? তুমি তোমার গাড়িটাকে যদি ঠিকভাবে পেট্রোল না রাখো, তোমার গাড়িটা মাইলেজ দেবে? কল্যাণ চৌবে সেই তো এখন সর্বময় আমাদের প্রেসিডেন্ট। হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে। তা কিন্তু স্পোর্টসম্যানরাই কি পারবে পরিবর্তন আনতে? কেন্দ্র সরকার আমাদের এই ইন্ডিয়াকে স্পোর্টস নিয়ে কোনোদিন সেরকমভাবে ভাবেই। এখন আস্তে আস্তে কেন জানি না মনে হচ্ছে ফুটবলের দিক থেকে হয়তো বাঙালি সরে যাচ্ছে। এর পিছনে আপনার কি কারণ আছে বলে মনে হয়? সেই সময় না, ইন্ডিয়ার থেকে বড় খেলা ছিল বাংলার হয়ে খেলা। বাংলার হয়ে আন্ডার 16 খেলা মানে তুমি ইন্ডিয়ার ওপরে খেলা। তোমাদের টাইমে যতটা লাইমলাইটে সিএফএল বা আই লিগ ছিল, এখন আইএসএল আসাতে অতটা লাইমলাইটে থাকছে না, খবর হচ্ছে না অতটা। এতে কি প্লেয়ারদের উপর কিছু এফেক্ট পড়ছে? দেখো, ভারতবর্ষের টপ লিগ এই মুহূর্তে অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগ। তোমার থেকে খেলায় শত গুণ পেছনে রয়েছে এই রকম কোনো আফ্রিকান বা এরকম কোনো ল্যাটিন আমেরিকার প্লেয়ারকে বিরাট টাকা দিয়ে নিয়ে আসা হলো। কার্যক্ষেত্রে দেখা গেল আমাদের ছেলেরা তাদের থেকে ভালো খেলে। এরকম আইএসএল একটা প্লেয়ারের কথা আমি বলছি, ওকে নিয়ে আসা হয়েছিল হিউজ টাকায়, মাত্র 60 মিনিট খেলেছিল, 12 কোটি টাকায় তাকে সাইন। তাহলে তুমি 60 মিনিটটা তুমি হিসাব করে দেখো, 12 কোটি টাকায় তাহলে পার মিনিটে কত করে পাচ্ছে। শুধু জীবনের মধ্যে অধুরা থেকে গেল দুটো, ভারতবর্ষকে আমরা দেখবো না হয়তো খেলতে, অলিম্পিক আর বিশ্বকাপ। হার্ডওয়ার্ক, মাঠের মধ্যে হার্ডওয়ার্ক করে তুমি যাও। রহিম নবী, সুনীল ছত্রিদা কিসের জন্য আটকে গেল, বিশ্বকাপে যেতে পারলো না? ফুটবলে বড্ড বেশি রাজনীতি ঢুকে গেছে। খেলাটা হচ্ছে পবিত্র জিনিস, তো ওখানে রাজনীতি দিয়ে বিচার করলে হবে। অনেকে বলেন কর্মকর্তা যারা থাকেন ফুটবলে আমাদের দেশে বা অন্যান্য খেলার ক্ষেত্রে, সেখানে স্বজন পোষণ চলে। আপনি হয়তো জানেন না, কিছুদিন আগে একটা আন্ডার-19 টিম তৈরি হয়েছে, আন্ডার-19, যেখানে বাংলা থেকে একটা প্লেয়ার নেই। ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে, বেঙ্গলকে। সেই বেঙ্গলের একটা ছেলে নেই। যারা রিক্রুটমেন্ট করেছে, কারা রিক্রুটমেন্ট করেছে এটা আমি জানি। কে ল্যাং মারল খেলার মাঠে? এ খেলা সে খেলা নয়, এ খেলা রাজনীতির খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একেবারে ঘনিষ্ঠ বৃত্তে রাজনীতিতে এসে টিকিট নিয়ে সব কিছু হওয়ার পর এমন হলো, অনেকে ভেবেছিল টিকিট পাবে, রহিম নবী পেল না কেন? তো ওটা নিয়ে আমি ভাবি না। কেন, আমি প্রথম একটা কথা বলে দিয়েছি, আমরা প্লেয়ার, আমরা যেরকম হারতে শিখি, আমরা কিন্তু জিততেও শিখি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি R+ নিউজ রুম। তখন সাংবাদিকতার প্রথম বলবো না, কিন্তু বাংলা সাংবাদিকতার 24x7 সেসব দিনগুলো প্রথম দিন। যুবভারতী ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণের আগেই ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ক্রমশ যেহেতু সাংবাদিক, ড্রেসিং রুমের পাশ দিয়ে একেবারে টানেল দিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে খেলা দেখছি। অসাধারণ খেলছেন একজন, একেবারে মন মতো রক্তের দোলা লাগিয়ে দিচ্ছেন। আর সেই মাঠেই রক্তারক্তি ঘটনা ঘটে গেল। মারাত্মকভাবে আহত হলেন রহিম নবী, আমাদের প্রিয় ফুটবলার। ভারত বিখ্যাত সেই প্রিয় ফুটবলার আজকে আমাদের R+ নিউজ রুমের তিনি অতিথি। রহিম নবী, আমি তুমি বলছি, যেটা মন থেকে বলি, যেটা প্রতিনিয়ত বলি, তোমাকে স্বাগত R+ নিউজ রুমের স্টুডিওতে। তুমি আমাদের দেখা অত্যন্ত প্রিয় অলরাউন্ডার, একজন জাতীয় পর্যায়ের ফুটবলার, এবং অনেক ক্ষেত্রেই অনেকে মনে করেন তুমি তোমার সেরা সময় তুমিই ছিলে সেরা। তোমাকে স্বাগত R+ নিউজ রুমে। এবার আমি সেই গল্পতে চলে যাই। আমার সঙ্গে রহিম নবীর চর্মচক্ষে সেই প্রথম দেখা, তার আগে নিশ্চয়ই তার খেলা আমি দেখেছি।
সেই সময় আমি দেখেছি খেলা ছেড়ে ওই রকম মারাত্মক আহত হয়ে মুহূর্তের মধ্যে নিজেকে তৈরি করে আবার নেমে পড়া, মানে এইগুলো কি বরাবরই ছিল? মানে নিজের এই যে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, নিজের জীবনের যন্ত্রণা, এটা চেপে রেখে কি বরাবরই ময়দানে নামতে হয়? ঋতুদা, প্রথম কথা অসংখ্য ধন্যবাদ যে আমি আর প্লাসে এসেছি এবং আমার এই মানে ফেলে আসার দিনগুলো আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, এবং অনেকে জানে না আসলে আমার লাইফের ফাইটটাই তো হচ্ছে একদম ফ্যামিলি, মানে অনেক বড় বললে হয়তো এখানে অনেকে হাসবে। এখন তো আর সেরকম নয়, এখন একটা দুটোতে স্টপ হয়ে যায়। আপনারা তো বোধহয় 7 ভাই বোন। আমরা 7 ভাই 3 বোন, আমি সব থেকে ছোট। আর খেলা ছাড়া আমার কাছে আর কোনো অপশান ছিল না। গ্রামের ছেলে, প্রায় এখান থেকে 70 কিলোমিটার কলকাতা থেকে, সেখান থেকে ফাইট করা, ভাইরা সব বাইরে থাকে, কেউ পড়াশোনা করে, কেউ খেলাধুলা করে, ওই নিয়ে লাইফ, মানে লাইফটাই আমার ফাইটিং, মানে প্রত্যেকটা মুহূর্ত। তো আর ওখান থেকে উঠে আসা, মানে বুঝতে পারছেন, গ্রাম থেকে উঠে আসা, যেখানে আমি রাতে বেরোতাম, ভোরের আলোতে রাতেই বাড়ি ঢুকতাম, মানে মানুষ আমাকে বুঝতে পারতো না আমি কোথায় যাচ্ছি। প্র্যাকটিস করে ফিরতে ফিরতে আমার আবার রাত হয়ে যেত। তো এটাই আমার প্রত্যেক দিনের রুটিন ছিল। তো সেখান থেকে আসার পরে মানে ওই ফাইটিং, ওই সব, মানে অ্যাকচুয়ালি দাদারা খেলতো, দাদাকে দেখেই আমার আসা। আর কলকাতা আসা মানে সবই আমরা জানি প্রত্যেকে, এখানে যতক্ষণ না আমি ট্রেনের টিকিট বা ফ্লাইটে উঠছি ততক্ষণ আমি কনফার্ম নয় যে আমি টিমে আছি, বাংলা দলে আছি কি ইন্ডিয়ান টিমে আছি। এই ফাইটগুলো তখন থেকে শুরু। আর ইনজুরি টাইমে যেটা তুমি বললে আমাকে যে 2011 কি 12 হবে, আমার যখন মাথায় ইটটা লাগে, আমার এখানে এখনো দাগ আছে, আমার এখনো ভিতরে টাইটানিয়াম প্লেট আছে ঠিক এই জায়গাটাতে। আমাকে ডাক্তার বলেছিল তোমার যদি একটু ওপরে লাগতো তুমি নয় কোমা নয় স্পট ডেড। আমার যখন লেগেছে না, আমি ভাবছি হয়তো কেউ আমাকে ঘুষি মেরেছে। আমি যখন এরকম হাত দিয়েছি, আমার এই আঙুলটা ঢুকে যাচ্ছে, এবার আঙুলটা যখন সরাচ্ছি ওখানে একটা ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ছিটকে ছিটকে। আমরা দেখেছি, আমরা নিজেরা দেখেছি। আমার সামনে তো কেউ নেই, আমার সামনে মেহতাব ছিল, সৌমিক ছিল, আমি ওদেরকে জাস্ট ইশারা করে বললাম, আমি বুঝে গেছি। আর দূরে তাকিয়ে দেখি ওটা পড়ে আছে যেটা দিয়ে আমার লেগেছে, সেটুকুই। কিন্তু আমি এরকম না যে সেন্সলেস হয়ে গেছি বা অজ্ঞান হয়ে গেছি। পরে কি জানা গিয়েছিল যে কারা ছুড়েছিল, কে ছুড়ে? না, বুঝতে পারিনি। একটা ঝামেলা হচ্ছিল, ঝামেলার মধ্যে আমরা ছিলাম, নিজেদের মধ্যে হয় না যে মেহতাবদের সঙ্গে আমাদের একটা ঝামেলা হচ্ছে, ওটা পর রেড কার্ড, ওটা পর যদি বাইরে চলে যায় তাহলে খেলবে কি, ডার দিয়ে অত লোক, অত সমর্থক এসছে। এইটা হয়ে যাওয়ার পরে তখন মানে এক সময় এমন হয়েছিল না, আমি মানে ভাবছিলাম বসে বসে আমি হয়তো ফুটবলই খেলবো, ছেড়ে দেবো, মানে মনে হয়েছিল কিছুক্ষণের জন্য। ফুটবল খেলতে এসে যদি আমি আমার জীবনটাই চলে যায় কারোর পাথর বা কারো ইট লেগে, তো আমার মনে হয় সে খেলা না খেলাই উচিত। এটা এক সময় মনে হয়েছিল যে খেলা ছেড়ে দেবো, আর খেলবো না। আমরা এই বিষয়ে আসবো। আমি একটু তোমার ছোটবেলায় চলে যাচ্ছি। কখন প্রথম বুঝলে যে তুমি ফুটবলার হবে? খেলতাম, কিন্তু কোনোদিন ভাবিনি যে এভাবে ফিরে আসবো, মানে কলকাতা মাঠে খেলবো। আমাদের কাছে কলকাতা মানে 2 দিন আগে ভাবতে হয় যে কলকাতা যাব খেলতে, কেন আমরা গ্রামের ছেলে তো। ওই সব জায়গা থেকে যখন কেউ আসে তাহলে একদিন, মানে প্রায় 1 সপ্তাহ আগে প্রিপারেশন নিতে হয় যে কালকে কলকাতা যাবো বা পরশু যাবো, মানে এরকম তখন ছিল। তখন ট্রেনের সংখ্যা কম, একটা ট্রেন বেরিয়ে গেলে 2 ঘন্টা পরে ট্রেন, এগুলো তখন ছিল। আর বাস রুট বলে কিছু ছিল না। তো দাদা খুব ভালো ফুটবল খেলতেন, আমি তখন খুব ছোট, আমার ভাইরা সব বাইরে থাকে, মানে সেই সময় বাইরে, মানে আজ থেকে প্রায় 20-25 বছর আগেকার কথা বলছি। দাদারা বাইরে কাজবাজ করে, আমি খেলছি। তো আমার এক দাদা মোহামেডান স্পোর্টিং খেলতো, ওকে দেখেই শেখা, আলিম নবী, ডাকনাম ছোটু। ও খুব ভালো ফুটবল, বাইরে অ্যাকচুয়ালি ফুটবলের পরিবেশ, ফুটবলের আমি পড়াশোনা করতাম, তার মধ্যে মাঝে মাঝে গিয়ে খেলতাম। দিয়ে ওকে দেখে শেখা, আমার মাঠে যাওয়া, ট্রেনিং করা। এবার আমি কোনোদিন ট্রেনিং মানে মিস করতাম না। মুরারি সুর ছিল, মুরারি সুর সিনিয়রদের প্র্যাকটিস করাতো, কিন্তু জুনিয়রদের না। কিন্তু আমি খালি পায়ে খেলতে দেখে আমাকে ডেকে একদিন বললো তুই আমাদের সঙ্গে ট্রেনিং কর। আমি স্যারের কাছে ট্রেনিং করতাম। সাডেনলি কী হলো, কলকাতাতে একটা, মানে সেই সময় না ইন্ডিয়ার থেকে বড় খেলা ছিল বাংলার হয়ে খেলা। বাংলার হয়ে আন্ডার-16 খেলা মানে তুমি ইন্ডিয়ার ওপরে খেলা। আমি যখন কলকাতা মাঠে ট্রায়ালে এসেছি, বড় বড় বাস, বড় বড় গাড়ি দেখছি, দাদা নিয়ে এসছে আমাকে। আর সেখানে টিম হয়েছে 4টে মাঠে ট্রায়াল হচ্ছে, প্রায় না করেও 700 থেকে 800 ছেলে এসছে। সেখান থেকে যাবে মাত্র 22 জন, হাতে 10 দিন সময়। আমার দাদা খালি কানে কানে বললো তুই যেরকম ফুটবল খেলিস সেরকম খেল। আর আমাদের ওইরকমই একটাই জার্সি, আজকে পড়লে আমাকে আবার রাতে শুকুতে দিয়ে পরের দিন আবার ওটা পরে আসতে হবে, মানে এরকম অপশান ছিল আমার কাছে। আর কোনো অপশান ছিল না সেকেন্ড জার্সি আমি পরবো, ভিজেটাই কোনো রকম শুকিয়ে তাড়াতাড়ি পরের দিন আবার প্র্যাকটিসে আসা। এই ছিল আমাদের জার্নি। তো সেখান থেকে উঠে আসতে তখন ভাবতে পারিনি। আমি এখানে একটু জিজ্ঞেস করবো, এই বাংলার ম্যাচে ওই যে 22 জন 700-800 ছেলের মধ্যে, সেই ঘটনাটা কি ঘটলো? এই ঘটনা যখন আমি আসি, মানে কলকাতায় নামি, কলকাতা থেকে আমাকে যেতে হবে সল্টলেক সাই,
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওখানে ট্রায়ালটা হয় 4টে মাঠে। অনন্ত ঘোষ কোচ, আমাদের অনন্ত স্যার। আর তখন তুমি হয়তো জানবে রঞ্জিত গুপ্ত আমাদের প্রেসিডেন্ট ছিলেন। উনি আমাদের মধ্যে নেই, ওনার যেখানে থাকুন উনি ভালো থাকুন। ওনার জন্য কিন্তু আজকে রহিম নবী। উনি আমাকে একবার বলেছিলেন যে বাবা তোমাকে আমি চান্স তো দিতে পারবো না, কিন্তু তোমাকে একটা সুযোগ দেবো, যদি তুমি করে নিতে পারো তাহলে তোমার লাইফ হয়ে গেল। উনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন যে ইস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের বাংলা টিমের একটা খেলা হয়েছিল। সেটা একটা বালিগঞ্জের ওখানে কোথাও একটা মাঠ ছিল, এক্সিবিশন ম্যাচ ছিল, তার 2 দিন পরে টিম যাবে। আমি তখন ইস্ট বেঙ্গলে প্র্যাকটিসে আসতাম, কিন্তু আমাকে নেয়নি। আমার মনে একটা রাগ ছিল যে গতিয়া কাপ খেলতে যাচ্ছিল বাইরে সুইডেনে, আমাকে পাসপোর্ট নিয়ে নেই বলে আমাকে বাদ দিয়ে দিয়েছিল। তা আমি কিছু ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি হার মানিনি। আমি দেখছি একটা সুযোগ ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলা। আমি সেখানে ওই রাতে, এটা বাংলা একাদশ বনাম ইস্ট বেঙ্গল, মানে আন্ডার-16 আর কি। তো আমাকে বললো যে এখানে ভালো যদি খেলতে পারিস নবী, তাহলে কিন্তু তোর লাইফ চান্স হয়ে যাবে, তুই দিল্লি যাবি। আর সেদিন আমাকে বললো আজকে তুই বাড়ি যাবি না, তুই বাড়িতে বলে দিবি আমার সঙ্গে থেকে যাবি। রঞ্জিত স্যার বললো আমাকে। সেই ম্যাচে আমি হ্যাট্রিক করলাম। তাও বিশ্বাস হচ্ছে না, আমি গল্প শুনেছি কলকাতায় যে যতক্ষণ না ট্রেনে উঠবো, পেপারে বেরিয়ে গেলেও নাকি টিম এর মধ্যে জায়গা হয় না, এরকম নাকি হয় বেঙ্গলে খেলতে গেলে। তো আমি দেখলাম স্যার আমাকে বললো তুই সিলেকশন পেয়েছিস, তুই টিমের সঙ্গে যাবি। ভয় আছে মনে, যদি লাস্টে আমাকে ট্রেন থেকে। এটা বোধহয় জীবনের অন্যতম সেরা হ্যাট্রিক। হ্যাঁ বলতে পারো, মানে লাইফে শুরু করেছি আমি হ্যাট্রিক থেকে, এক্সিবিশন ম্যাচ। তারপরে ওই যে আমি গেলাম দিল্লি আন্ডার-16, তারপর থেকে আমাকে আর পেছনে তাকাতে হয়নি। ধাপে 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 সিনিয়র ইন্ডিয়া, আন্ডার-19, 17, বাংলা টিম, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, আর 20টা বছর আমাকে দেখতে হয়নি, নন স্টপ। অনেকে বলেন কর্মকর্তা যারা থাকেন ফুটবলে আমাদের দেশে বা অন্যান্য খেলার ক্ষেত্রে, সেখানে স্বজন পোষণ চলে। অর্থাৎ আমি যদি কারোর বাবাকে চিনি, কেউ যদি কারোর কাকুকে চেনে, বা কারোর সঙ্গে কারোর খুব ভালো কোনো ক্লাবের কর্মকর্তা কাউকে উঠিয়ে দিতে চাইছে, সেক্ষেত্রে এই স্বজন পোষণ চলে। তোমার কি মনে হয় তোমাদের সময়ে স্বজন পোষণ ছিল? থাকে, এগুলো হয়, এগুলো এটা বলবো না। অনেক সময় কর্মকর্তাদের প্লেয়ার যায়, এই আমার প্লেয়ারটা যাচ্ছে, এই যেন চান্স পেয়ে যায়। এগুলো হয়, এখনও হয়, স্টিল এখনও হচ্ছে, কলকাতা মাঠে এখনও হয়। কিন্তু আমি একটা মনে করি, এটা এটা আমার, যেহেতু আমি মুরারি সুরের ছাত্র না, মুরারি সুর মানে হচ্ছে আমার কাছে বিগ নেম, অনেক বড় বড় প্লেয়ার ওনার কাছে, শ্যামনগরে বাড়ি ওনার। আমি ওনার কাছেই উঠেছি, প্র্যাকটিস করেছি। আমি মানে খুব হার্ড ওয়ার্ক করতাম, পরিশ্রম করতাম। আমি জানি যদি পরিশ্রম করি, আর দেখো আমাকে চান্স হয়তো তুমি আমাকে দিয়ে দিলে, এবার সেখানে খেলার দায়িত্বটা তুমি করে দেবে না যে ওকে খেলাও, সেটা আমাকে ঢুকতে হবে। মানে এমন কিছু খেলতে হবে যাতে তো আমাকে বাদ দেওয়ার আগে ভাবতে হবে। কারণ যে কোনো কোচ বা কর্মকর্তা ও জানে যে আমাকে জিততে গেলে আমাকে ফার্স্ট 11 ভালো করতে হবে, তারপর ওখানে 16 জন 18 জনে কাকে রাখি না রাখি আলাদা ব্যাপার, কিন্তু ফার্স্ট 11 যদি ও ভালো করে তবে ও টিকে থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা কোচ করে। আর এমন খেলতে হবে, এটা আমি মনে করি, যাতে বাদ দেওয়ার আগে 10 বার ভাবি না একে আমার চাই, ওরমভাবে উঠে আসা। কিন্তু তোমার কি কখনো মনে হয়নি তুমি যেভাবে খেলো, যে কোনো পজিশনে তোমার মানিয়ে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে, তোমার অসম্ভব চাপের মধ্যেও নিজের খেলাটাকে ধরে রাখার ক্ষমতা আছে? আমি তোমার ফুটবলের পায়ের কাজ, আর না হয় তোমার ক্ষমতা বা পাওয়ার ফুটবলের ক্ষেত্রে আমি যাচ্ছি না আলোচনাতে, যতটুকু আছে তাতে তোমার যে জায়গায় যাওয়ার কথা ছিল, সত্যি কি তোমাকে সেই জায়গাটা দেওয়া হলো? না, আমাকে অ্যাকচুয়ালি যাই যে মানে ইউটিলিটি ফুটবলার যে আমাকে তৈরি করেছে, এর কারিগর হচ্ছে সুভাষ ভৌমিক। উনি আজকে আমাদের মধ্যে নেই, উনি থাকলে ওটাকে খুব মিস করি আমি। কেন আমি যখন প্রথম ইস্ট বেঙ্গলে আসি, তখন প্রথম আমার তো টাটা ফুটবল একাডেমি, ওখানে আমি 1.5 বছর ছিলাম। 2 বছর আমি জার্মানি ট্রেনিংয়ে গেছিলাম। ওখান থেকে টাটা ফুটবল একাডেমি থেকে আসার পরে আমাকে ইস্ট বেঙ্গল, মোহনবাগান প্রচুর অফার করেছিল, কিন্তু আমি ওখান থেকে আসার পরে, কেন তখন বড় ক্লাব একবার এসে খেলবো, আমি চলে গেছিলাম মোহামেডান স্পোর্টে। আর এমন একজনের কাছে গেছিলাম, সে হচ্ছে মোহাম্মদ হাবিব। উনিও আজকে আমাদের মধ্যে নেই। মানে হাবিব স্যার মানে লাস্ট কথা, ডিসিপ্লিন, ফাইটিং, সব দিক দিয়ে। আমি যখন প্রথম মোহামেডান সাইন করি তখন 2nd ডিভিশন, প্রত্যেকটা ম্যাচ খেলি ইস্ট বেঙ্গল মোহনবাগানকে আমি তখন গোল করছি রেগুলার ওদের এগেনস্টে। মোহনবাগানকে মানে মোহামেডানকে জেতাচ্ছি। 8টার মধ্যে ঢুকে যেতে হবে, 9টার মধ্যে লাইট অফ, মানে বুঝতে পারছো, মানে 9টার পর হয়ে গেলে তুমি আর মেসে জায়গা পাবে না। আমি মেসে থাকতাম। এই ডিসিপ্লিনটা আমাকে ওই যে ডিসিশন মেকিং ওই টাইমে নেওয়া, আমি যে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান যাইনি, মানে ওই 2 বছর ওখানে কাটানোটা আমার অনেক আখেরে আমার ভালো হয়েছে, কারণ আমি ডিসিপ্লিনের মধ্যে ছিলাম। আর সত্যি কথা বলতে প্লেয়ারদের কাঁচা পয়সা, তো তুমি খেলো না খেলো তোমার অ্যাকাউন্টে টাকা হিট করবে এত টাকা, সেই সময়টা নিজেকে অনেকে রাখতে পারে না ঠিকভাবে। হাবিব স্যার তখন আমাকে বলেছিল, ওই সময় হাবিব স্যার বললো আমাকে যে তুই আমার সঙ্গে মিশে থাক। ওই মিশে থাকার পর থেকে যে আমি খেলা শুরু করেছিলাম, মোহনবাগানকে দেখালো গোল করছি, ইস্ট বেঙ্গলকে দেখালো গোল করছি, তারপর আমাকে ইস্ট বেঙ্গল তুলে আনলো। আমি খেলি স্ট্রাইকার,
আমি ওখান থেকে মানে যখন আমি প্রথম টাটা ফুটবল একাডেমি থেকে আসি এতে মানে মোহামেডান স্পোর্টিংয়ে, আমার প্রথম টিপ ছিল সাউথ আফ্রিকা। আমি একদম জুনিয়র, আমাকে নিয়ে গেছে হাবিব স্যার, সব সিনিয়ররা আছে, আমি ওখানে গিয়ে হ্যাটট্রিক করি। আর একই ফ্লাইটে সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু আমাকে এয়ারপোর্টে মানে ফ্লাইটে দেখা। তখন আমি খেলার জগতে আছি, মানে মুখ্যমন্ত্রী এসব মানে আমি জাস্ট বেরিয়ে যাচ্ছে আর কি মাথা থেকে, ও আছে আমাকে জড়িয়ে ধরে কি হলো, খেলা কেমন খেলে, এসব আর কি হলো, কলকাতায় গেলে দেখা করো। ওই যে আসার পরে মোহামেডান 2 বছর খেলার পরে আমি সুভাষ ভৌমিকের হাতে পড়লাম। সুভাষ ভৌমিক আসিয়ান কাপ জিতে এসছে সকল টিম, ষষ্ঠী দুলে দীপঙ্কর কি নেই, আর ওই টিমে আমি গেছি মানে আমাকে থোড়ি খেলাবে। আমি তখন আমি টাটা ফুটবল একাডেমি যেহেতু ছেলে, আমি ফাইট করি, সব কিছু করি। তো প্রথম বছর আমি ইস্ট বেঙ্গল সঙ্গে প্রথম বছরই খেলা হচ্ছে, প্রথম ম্যাচ ক্যালকাটা লিগের ডার্বি। এবার কে ভাববে আমাকে খেলাবে, টপ প্লেয়ার আছে ওর কাছে। আমাকে একদিন ডাকলো, ডেকে বলে শোন, একটু খিস্তি কাবাডি করে, ডেকে বললো কালকের ম্যাচে তুই রাইট ব্যাক খেলি। আমি বললাম রাইট ব্যাক, আমি তো খেলি স্ট্রাইকার উইংয়ে, আমি কোনো কথা জানি না। ওদের 2টো প্লেয়ার আছে, একটা হচ্ছে তোম্বা আর ধরমজিৎ, যে যেদিকে শিফট করবে তুমি সেদিকে শিফট করবে। লাইফের প্রথম ম্যাচ ডার্বি, আবার রাইট ব্যাক, মানে আমি জীবনে খেলিনি। মানে স্ট্রাইকার থেকে নেমে রাইট ব্যাক, সেই ম্যাচে আমি 4 বার, একবার রাইট ব্যাক, একবার লেফট ব্যাক, একবার রাইট ব্যাক, একবার লেফট ব্যাক। খেলা ড্র হয়েছিল, আমি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলাম। আমার এখানে একটা প্রশ্ন আছে, ওই খেলাটা আমার চোখে ভাসছে, ধরমজিৎ এবং তোম্বা তাদের দুজনকে আটকানোর দায়িত্ব। আমার ওই খেলাটা দেখে একটু মনে হয়েছে, কি দেখে আটকানো হয় আসলে, সেটা কি চেস্ট দেখে না পা দেখে, কি দেখে আটকাতে তুমি? না, অ্যাকচুয়ালি দুজনের টিমের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিত, বাইচুং আছে সামনে, ব্যারেটো আছে, ওরা দুজনাই বল দেয়। যখন দেখা যাচ্ছে যে মানে ধরমজিৎ ভালো খেলছে বা তোম্বা ভালো খেলছে, সঙ্গে সঙ্গে তোম্বা ভালো খেলে তোম্বার দিকে আমাকে পাঠিয়ে দিচ্ছে, মানে তোম্বাকে তুই ধরে নে। কিভাবে আটকাতে? যথেষ্ট দ্রুতগামী তো তারাও। না, ওরা প্রচণ্ড ফাস্ট। এবার কি বলতো, ওদের সঙ্গেও বুঝে গেছে, সুভাষ ভৌমিক স্যার বুঝে গেছে যে নবীকে দিলে কে এই একমাত্র আটকাতে পারবে, কেন এর স্পিড আছে, একে বিট করতে পারবে না, কেন এই লড়াকু আছে, টাটা ফুটবল একাডেমির ছেলে, তাই আমাকে ওদের দিকে দিয়ে দিয়েছে। ওই লাইফের প্রথম ডার্বিতে আমি ম্যান অফ দ্য ম্যাচ, সেটা পিকে স্যার আমাকে দিয়েছিল। মানে একটা ছেলে একটা জায়গা স্যাক্রিফাইস করে এসে সে খেলছে লেফট ব্যাক রাইট ব্যাক, সেখানে আমি পাচ্ছি মানে বেস্ট প্লেয়ার, মানে ভাবতে পারিনি। মানে ওই ম্যাচে আমি ধরে নিচ্ছি রাহিম ছিল হরিণের মতো গতিবেগ আর ঈগলের মতো সেন দৃষ্টি, যেভাবে তোম্বা এবং ধরমজিৎকে আটকানো হয়েছিল। আমাকে অ্যাকচুয়ালি ওইরকমভাবে কোচ ইউজ করেছে, আর কোচ আমাকে বলে দিয়েছে তুই খেলবি কিন্তু তাকাবি আমার দিকে, মানে আমাকে খালি বলে দিতে এরকম, মানে আমাকে চেঞ্জ হয়ে যেতে হবে। নয় ষষ্ঠীদা চলে এলো রাইটে, আমি চলে গেলাম লেফটে চলে গেল ষষ্ঠীদা, আমি চলে গেলাম রাইটে। মানে মাঠের মধ্যে কিন্তু খেলা চলছে, কিন্তু এটা হচ্ছে কেউ কিন্তু জানে না। আর মোহনবাগান মানে সেই সময় টিম মোহনবাগানকে ভাবা যাবে না, বাইচুং ব্যারেটো, বোঝা যাচ্ছে মানে টিম, তোম্বা ধরমজিৎ। কোথাও কি দুঃখ লাগে না? স্ট্রাইকারে খেলার তো আলাদা আনন্দ আছে। তখন খেলতে হবে ইস্ট বেঙ্গলে, আমার তো মাথায় ঘুরছে খেলবো, তাতে আমাকে মাঠের মধ্যে যে কোনো জায়গায় খেলা, কেন আমি জানি যদি আমি এটা ভালো খেলতে পারি তাহলে আমার লাইফ মোটা। মানে গোলপোস্টের তলা ছাড়া যে কোনো জায়গায় গোলপোস্ট বললে আমাকে খেলতে হতো, কিছু করার নেই, আমাকে টিমে ঢুকতে হবে, আর এটা আমার মাইন্ডে আছে। কিন্তু প্রিয় পজিশন কি? অবভিয়াসলি স্ট্রাইকার, আমি শুরু করেছি স্ট্রাইকার থেকে, টাটা ফুটবল একাডেমির স্ট্রাইকার। আমি দেশের যখন বেস্ট প্লেয়ার পাই কান্ট্রির 2011-12, তখন আমি লেফট ব্যাক থেকেই পাই, মানে একটা জায়গায় স্যাক্রিফাইস করে এসে এক জায়গায়। বাইচুংকে যদি আমি একটা লেফট ব্যাক খেলতে বলি, সুনীলকে যদি রাইট ব্যাক খেলতে বলি, হয়তো খেলে দেবে, কিন্তু ভাবো দেশের বর্ষসেরা প্লেয়ার আমি একটা পজিশন স্যাক্রিফাইস করে এসে পাচ্ছি। কষ্ট হতো না? কষ্ট তো হতো, উপরে গোল কমে যাচ্ছে, আমার গোল করতে পারছি না। সুভাষ ভৌমিক আমাকে লেফট ব্যাক খেলাচ্ছে, আমি গোল করে দিয়েছি, টিম জিতছি, আমি বসে আছি এরকম করে, আমার সামনে এসে মাথার চুল ধরে বললো শোনো তোমাকে ডিফেন্স করতে রেখেছি, হ্যাঁ তুমি গোল করবে না, গোল করার জন্য যে 40-80 লাখ টাকা দিয়ে 2টো প্লেয়ারকে সাইন করিয়েছি। ভাবছি তখন আমি যে আমাকে কোথায় পিঠে চাপড়ে বলবে গুড গোল, আমাকে বলছে তোমায় গোল করতে হবে না, তুমি ডিফেন্স সামলাও। মানে গোল করলেও মুশকিল। হ্যাঁ, তার কারণ অত টাকা দিয়ে আনা হয়েছে, ওদেরকে এনেছি তত টাকা দিয়ে, তুই ডিফেন্স কর, কেন ও জানে আমি ডিফেন্স করলে ডিফেন্সটা ভালো করে করবো। এই রাইট ব্যাকে দাঁড়িয়ে হ্যাঁ, এই হচ্ছে যখন কিছুক্ষণের তো অবকাশ পাওয়া যায়, গোল করছি তো আমি রাইট ব্যাক থেকে। আমি বলছি কিছুক্ষণের অবকাশ পাওয়া যায়, যখন স্ট্রাইকারদের দেখছো মন মতো পজিশনে, হ্যাঁ, তখন একটু তো কোথাও বুকের ভেতর করে করে মাঝে মাঝে আমি খেলতে খেলতে উপরে চলে যেতাম, পালিয়ে যেতাম। তো সুভাষ ভৌমিকের রাগ ওটা, কিন্তু আমিও, সুভাষ আমাকে বলতো তোকে বলেছি না, আমি বললাম স্যার আমি যদি এখানে ডিফেন্স করি না করি তখন আপনি বলবেন, মানে আমি যেরকম স্পিডে যেতাম সেরকম তার থেকে ডবল স্পিডে আমি নামতাম, যাতে আমার দিক দিয়ে কোনো ফল্ট না হয়।
কিন্তু আমি গোলও করছি। একজন স্ট্রাইকারের সবচেয়ে মারাত্মক নেশা সেটা হচ্ছে গোল করা। আবার এরকমও অনেক ফুটবলার রয়েছে গোল পোস্ট ছেড়েও গোল করছে। হিগুইতার কথা সবার মনে আছে। মানে কোথাও যেন খেলাটা যখন শুরু হয় তখন যারা আমরা এমনি সাধারণ পাড়ায় ফুটবল খেলেছি বা এমনি খেলেছি তাদের থেকে পেশাদার ফুটবলে যেটা সবচেয়ে শক্ত সেটা হচ্ছে গোটা টিমকে নিয়ে তাকে খেলতে হবে। কোথাও কোথাও তাহলে এই আত্মত্যাগটাও একটা বিরাট আত্মত্যাগ থাকে টিমে টিকে থাকার। এটা টিম স্পিড, আর তুমি টিমের জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। টিম যদি মনে করে তোমাকে মিডফিল্ড খেলতে হবে, টিম যদি মনে করে তোমাকে রাইট ব্যাক খেলতে হবে, গোলকিপার খেলতে হবে, তোমাকে খেলতে হবে। এটাই তো একটা টিম গেম। জার্মানিতে গিয়ে কি দেখলে, কি শিখলে? জার্মানিতে গিয়ে একটা জিনিস দেখলাম, ওখানে 16 ঘন্টা দিন 8 ঘন্টা রাত। তাহলে ওরাও ওয়ার্ল্ড কাপ খেলবে না তো কারা খেলবে? কত আলো পাচ্ছে ওরা। আমাদের এখানে 12 ঘন্টা ধরে না, আলোই আলো। ওখানে রাত হচ্ছে না, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, দেখছি তখনও আলো। ওখানকার পরিবেশ, ওখানকার মানে মেডিসিন বলো বা ওখানকার স্পোর্টস। এক একটা স্টেডিয়ামই তো ফুটবলের তীর্থক্ষেত্র। মানে আমরা যখন ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলাম 2006-তে, এক একটা স্টেডিয়াম দেখছি মনে হচ্ছে এটাই পৃথিবীর সেরা স্টেডিয়াম। কোলোনে গিয়ে মনে হচ্ছে এটাই বেস্ট, এর তো উপরে হয় না। ও কোলোনেই ছিলেন? তাহলে তো ওই রকম স্টেডিয়াম। মানে এখনো চোখ বুঝলে আমি দেখতে পাচ্ছি সেই ক্যাফেটেরিয়াটা, যেই ক্যাফেটেরিয়াটা একেবারে বলা যেতে পারে দর্শক আসনের মধ্যে ফুটবলের আমি দেখতে পাচ্ছি অসাধারণ সামগ্রী সাজানো, এবং সব মিলিয়ে কিন্তু একটা ইউনিভার্সিটি মনে হয় ফুটবলের বিশ্ববিদ্যালয়। আমরা যখন বাইচুংয়ের লাস্ট ম্যাচ খেললাম দিল্লিতে, বায়ার্ন মিউনিখ খেলতে এসেছিল আমাদের সঙ্গে। আর্জেন রোবেনকে আমি আটকাচ্ছি, ভাবো, ও লেফট উইং, আমি রাইট ব্যাক। বাইচুং ভাই আমাকে বলছে ওকে ছাড়বি না, সপাটে ওড়ান। বাইচুং ভাইয়ের ওটা লাস্ট ম্যাচ, মানে অবসর নিয়ে নেবে আর কি। আর ওরা যখন এসছে খেলতে, মানে বিশ্বাস করবে না, ওদের আমাদের এখানে যে হয়তো আমি আমার দেশকে ছোট করছি না, কিন্তু ওদের ভাবনা চিন্তা অনেক এগিয়ে, অনেক। আপনি যেরকমটা বললেন যে জার্মানিতে দিন এবং রাতের সময়ের এই তারতম্যটা, তাহলে ওরা বিশ্বকাপ খেলবে না তো কারা খেলবে? একদমই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা আমরাও খেলা দেখতে গিয়ে দেখেছি যে বিদেশি ফুটবলারদের যে দক্ষতা রয়েছে বা ওদের শারীরিক যে গতিটা সেটা এতটা বেশি রয়েছে। সেই জায়গায় আপনারা যারা রয়েছেন বা এই সময় যারা ভারতীয় ফুটবলার যারা রয়েছেন, তারা কি এই কারণেই তারা পিছিয়ে পড়ছেন? এবং এই যে বিদেশি ফুটবলারদের এই যে গতি বা এই যে একটা শারীরিক সক্ষমতা, এটা বেশি হওয়ার কারণটা কি? কোনো বিজ্ঞানসম্মত জায়গা কি রয়েছে? যদি থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে আমাদের ভারতীয় ফুটবলারদের ওভারকাম করার জায়গাটা কি? আমাদের অ্যাকচুয়ালি এটা শুনতে খুব খারাপ লাগে। আমাদের যখনই কখনো ফুটবল নিয়ে আলোচনা হয় না, ফুটবল যখনই আলোচনার মধ্যে আসে তখনই আমাদের একটা গ্রামে শহরেও আমি শুনেছি লেবার কাস্ট বলে, লেবার কাস্ট প্লেয়ার। এটা কিন্তু আমাদের শুনতে হয়। ফুটবল মানে লেবাররা খেলে, এটা বরাবরই। আর একটা তো জিনিস থাকে যেটা ফুড, যেটা আপনি এখন এইমাত্র বললেন। আমরা ছোট থেকে যখন আমাদের চিকেন স্টু বা এগুলো খাওয়া উচিত, সেই সময় কিন্তু আমরা ওগুলো পাচ্ছি না। এমন এমন ফ্যামিলি থেকে ছেলেরাতে ফুটবল খেলছে, মানে এখানে যদি আমি বলি, হয়তো অন ক্যামেরায় যদি বলি, হয়তো অনেকে জানা উচিত। একটা ছেলে সে মুড়ি খেয়ে সকালে প্র্যাকটিস করতে বেরোচ্ছে, তার কাছ থেকে তুমি কি আশা করবে? তুমি তোমার গাড়িটাকে যদি ঠিকভাবে পেট্রোল না রাখো, তোমার গাড়িটা মাইলেজ দেবে? কোনোদিনই সম্ভব না। তোমাকে অ্যাটলিস্ট 80% তেল রাখতে হবে, তবে না তুমি 22 কিলোমিটার মাইলেজ পাবে। সেই ছেলেটা যখন আসছে, তাকে খাওয়া দাওয়া এমন কিছু দেওয়া হচ্ছে, সে কোনো রকম খেলতে আসছে, এটাই অনেক বড় ব্যাপার। আর ফুটবল তো এখন অনেক ভালো ভালো ফ্যামিলিরা খেলতে আসছে, ভালো ইমপ্রুভ করছে, ডেভেলপ করছে। কিন্তু হ্যাঁ, যেটা একটা ক্লাইমেট বলে ব্যাপার থাকে, ফরেনের যে গ্রাউন্ডগুলো তৈরি হয় বা যে মেডিসিনের উপরে তাদেরকে রাখে বা তাদের যে ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে সেটা তো দেওয়া হয় না। আমাদের কেন্দ্রীয় সরকার, প্রথম কথা হচ্ছে কেন্দ্র সরকার আমাদের এই ইন্ডিয়াকে স্পোর্টস নিয়ে কোনোদিন সেরকমভাবে ভাবেইনি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন একটা দেশকে একটা প্লেয়ার যে লেভেলে নিয়ে যেতে পারে, ভারতবর্ষের কেউ নিয়ে যেতে পারবে না। সেটা কিন্তু স্পোর্টস চেনাই। আমরা কিন্তু আজকে যে যাই যতই কথাই বলি, এই যে আমরা কিছুদিন আগে কোপা দেখছিলাম, দেবতা কোপা দেখেছি আমরা, তারপরে ইউরো কাপ দেখেছি। আজকে আমরা একটা বাচ্চা ছেলে, 16 বছরের ছেলে, তাকে পিএসজি অফার করেছে 2000 কোটি টাকা, সে এখনো সাইন করেনি। 16 বছর, সে লেবারের মধ্যে পড়ছে। এমবাপ্পেকেও তাই করা হয়েছিল। তাই বলছি আমি, মানে একটা ছেলে ভাবো ওই লেভেলে চলে গেছে। এবং ওর বাড়ি কোথায়, কে আছে ওখানে, সবাই আমরা কিন্তু জানি। মেসি কোথাকার আমরা সবাই বলে দেবো, আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোথাকার বলে দেবো, পর্তুগাল। ওখানকার প্রেসিডেন্টের কথা বলো, কেউ বলতে পারবে না। তার মানে বুঝতে পারছো, একটা প্লেয়ার তার দেশ, তার গ্রামকে যে লেভেলে নিয়ে যেতে পারে,
কেউ নিয়ে যেতে পারবে না। তাই স্পোর্টসটাকে আমার মনে হয় কেন্দ্র সরকার থেকে খুব ভালোভাবে এটা দেখা উচিত। স্পোর্টস যদি তোমার এগিয়ে যায়, সেই দেশ কিন্তু এগিয়ে যাবে। আমার বলা এটাই বলছি এই কারণেই, কারণ স্পোর্টসের আরও মেডিসিন এখন থেকে যে সমস্ত বাচ্চারা খেলছে না, তাদেরকে এখন থেকে চুজ করে নিতে হবে। এবং আমি কালকেই ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, কিন্তু আমাকে এখন থেকে চুজ করে তাদেরকে সব ফেসিলিটি দিতে হবে। ফুড থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, কি ট্রিটমেন্ট করতে হবে। মেসির যদি অরিজিনাল ছবি দেখো, মেসিকে দেখলে ভয় লাগবে যে ওই বাচ্চাটা আজকে এরকম চেহারা হয়েছে, কি কারণে হলো, সে কি করে করলো, আমরা কেন পারছি না। এইগুলো কিন্তু এই জায়গায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যারা স্পোর্টসম্যান বা যারা ফুটবল বা যারা পড়াশোনা করেছে তাদেরকেও দরকার, কিন্তু যারা স্পোর্টসম্যান না তাদেরকে স্পোর্টসে ঢোকাও। সেই যে ফিলটা করবে আদার্স কিন্তু সে কেউ করবে না। কিন্তু এটা কি তুমি একমত হবে? এখন তো এআইএফ এর একজন কল্যাণ চৌবে, সেই তো এখন সর্বময় আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ এই অবশ্যই। মুহূর্তে তা কিন্তু স্পোর্টসম্যানরাই কি পারবে পরিবর্তন আনতে? স্পোর্টসম্যান তো শুধু নয়, আমাদের পুরো যদি বলো, দেখো আমরা ফুটবল নিয়ে যেহেতু আলোচনা করছি না, ফুটবলটা অ্যাকচুয়ালি কিন্তু স্কুল থেকে শুরু হয়, ইন্টার স্কুল, ইন্টার ক্লাস। তুমি এখন দেখাও তো কোন স্কুলে ভালো ফুটবল খেলা হয়, কেউ খেলতেই পাঠাচ্ছে না। আমরা কি করছি, স্কুল থেকে বাচ্চাকে টাইম দিচ্ছি না, বাড়িতে আসার পরে তার হাতে একটা ফোন দিলাম, আমার হাতে একটা ফোন নিলাম, কী সব বলে পাবজি না কী সব খেলে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসবই করছি আমরা। কটা ছেলেকে কে নিয়ে যাচ্ছে মাঠে গিয়ে, যাকে ছেড়ে দেবো মাঠে গিয়ে খেলো? আমরা কিন্তু বাচ্চাদের অপশান দিচ্ছি। তুমি চাইবে তোমার বাড়ির ছেলেরা ছেলে খেলবো, রক্তে ফুটবল আছে, কে আটকানো ওকে? খেলাধুলা করতে হবে এখন, নইলে অপশান নেই, তোমার কাছে কোনো অপশান নেই খেলাধুলা না হলে। পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা একটা পার্ট। আমি বারবার বলি সব জায়গায়, যেখানে যে আমি একটা কথাই বলি, স্কুল ফুটবল, ইন্টার স্কুল, ইন্টার কলেজ এগুলোকে কিন্তু খেলার মধ্যে আনতেই হবে, তবে আমাদের ভারতীয় ফুটবলে কিন্তু এগিয়ে যাবে, নইলে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কেন আমাদের জার্নাল সিং খেলেনি, অরুণ স্যার খেলেনি, এশিয়া জেতেনি ওরা। আজকে তো আমরা জানি একটা ময়দান, একটা মুভি বেরিয়েছে, ওখানে দেখলে আমরা সব বুঝতে পারবো। কেমন লেগেছে ছবিটা? আমি যেদিন হয়েছিল সেদিন আমরা গেছিলাম সবাই, ফার্স্ট হাফ আমি দেখে চলে এসেছিলাম, অসাধারণ। তাহলে তারা যদি করতে পারে আমরা কেন পারবো না? তারা তো কিছুই পেতো না, খালি পায়ে খেলতো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দাদা, যে মানুষটার যেটার জন্য হয়েছে তাকে সেই জায়গাটা রাখা উচিত। স্পোর্টসম্যান স্পোর্টস থেকে লোক রাখতে হবে, যে বুঝবে, তবে কিন্তু এই জায়গাটা ইমপ্রুভ হবে। বলে আমাকে অনেক প্রশ্ন করে যে আমাদের 133 কোটি মানুষ, আমরা খেলবো না ওয়ার্ল্ড কাপ? 11টা ছেলে পাওয়া যাবে? 11টা ছেলে পাওয়া যাচ্ছে না। সুইজারল্যান্ডের মতো একটা দেশ, তারা খেলছে। কোথাও কি মনে হচ্ছে যে একটা গোড়ায় গলদ হয়ে গেছে? বিশেষ করে আমরা জানি একটা সময় তো শুধুমাত্র বুট নেই বলে খেলতে পারলাম না, আমরা যেতে পারিনি বিশ্বকাপে। এটা বিরাট একটা ঐতিহাসিক ভুল হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর থেকেও কোনোবারই সেইভাবে এত বড় বড় কথা বলেও শেষ পর্যন্ত তো কিছুই হয় না। আমাদের সব থেকে বড় জিনিস, এত বড় দেশের মধ্যে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে একটা একাডেমি নেই ফুটবল, যেটা খুব দরকার। কিন্তু টাটা একাডেমি তো অনেক ফুটবল একাডেমি তো আমি প্রোডাক্ট, আমি তো ছিলাম ওখানে, কিন্তু একটা টাটা একাডেমি দিয়ে কি চলবে? আমি এটা জানতে চাইছি। একটা টাটা ফুটবল একাডেমি দিয়ে কিন্তু এখন চলবে না। এখন স্পোর্টস অনেক এগিয়ে গেছে, অনেক অনেক। শুধু এখন তুমি প্র্যাকটিস করেই হবে না, তোমাকে স্পোর্টসের উপর মেডিসিন খেতে হবে, মানে কি করে হবে? অনেক কিছু আছে, নিউট্রিলাইট তোমাকে নিতে হবে, যেটা তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। এগুলো কিন্তু পরে আমাদেরই এক বন্ধু রিসেন্ট প্রো লাইসেন্স করতে গেছিলো, তার সম্বন্ধে বলি, মেরাজুদ্দিন বাডু আমার সঙ্গে খেলেছে, সে প্রো লাইসেন্স করতে গেছে জাপানে। ও জাপানে গিয়ে আমাকে জিজ্ঞেস করলাম যে ভাই ওখানে আমরা তো একসময় জাপানকে হারাতাম, 2-1 হারিয়েছি, এত ভালো ফুটবল খেলেছি, আমরা এখন পারছি না, ওরা এগিয়ে যাচ্ছে কী করে? বলছে ভাই ওখানে পুরো সেট আপই চেঞ্জ। বলছে ওদের দেশের টিম যে ফরমেশনে খেলে, প্রত্যেকটা ক্লাবকে কিন্তু সেই ফরমেশনে খেলাতে হয়। মানে ওই ছেলেটা যখন দেশের হয়ে খেলতে যাবে তখন তার ফরমেশনটা সে জানে, মুখস্থ, আমি এই ফরমেশনে খেলতে হবে আমাকে। এটাই হচ্ছে জাতীয়তাবাদ, এটাই হচ্ছে ফুটবলের প্রতি, দেশের প্রতি ভালোবাসা। অবশ্যই এটা তো আমাদের মনে রাখতেই হবে। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ হেরে গেছিল, কার কাছে হেরেছিল? একটা এশিয়া টিমের কাছে হেরে গেছিল। তা বলে কি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়নি? চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু হারিয়েছে তো আমাদের এশিয়া কান্ট্রির একটা দেশ। এটা আমি বলতে চাইছি যে ফুটবলে দেখো, ফুটবলে আরও অনেক কিছু ভাবতে হবে, প্লেয়ারদেরকে নিয়ে ভাবতে হবে, স্পোর্টস মেডিসিনের উপরে ভাবতে হবে, কীভাবে এগোতে হবে, এইগুলো ভাবার লোক কোথায়? কিন্তু কখনো বিদেশিদের সঙ্গে খেলতে গিয়ে মনে হয়েছে কি আমরা সত্যি শারীরিকভাবে সক্ষম না? এটা কি সত্যি? সত্যি না, আমরা অনেক পিছিয়ে আছি, অনেক দিক দিয়ে। তাদের প্র্যাকটিস, তাদের খাওয়া দাওয়া, তাদের রেস্ট নেওয়া, তাদের থাকা, অনেক কিছু ব্যাপার আছে। এগুলো শুধু আমি বললে হবে না। আমি যে লোকটার খেলা টিভিতে আমি রাত জেগে খেলা দেখছি,
আমি যখন আইএসএল সাইন করি ইন্ডিয়ান সুপার লিগে ফার্স্ট টাইম মুম্বাই সিটি এফসিতে গেছি, ওকে আমি যখন বলছি ও হাসছে। আনেলকার কথা জানো, ফ্রান্সের ক্যাপ্টেন ছিল, ও আমার সঙ্গে রুম শেয়ার করছে, একসঙ্গে আছে। আমি ওকে বলছি যে কিছুদিন আগে তোমার খেলা আমি রাত থেকে দেখছিলাম। ও আমার টিমের মার্কি প্লেয়ার ছিল, লুমবার্গ আমার টিমের মার্কি প্লেয়ার ছিল, পোস্তিকা আমাদের টিমের মার্কি প্লেয়ার ছিল। আইএসএল একটা দিগন্ত খুলে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে ভারতবর্ষে, ভালো হচ্ছে। অবশ্যই আইএসএলে এক একটা প্লেয়ার সাইন করছে, তুমি দেখো না, হিউজ অ্যামাউন্টে সাইন করছে। ফুটবল তোমাকে টপ লেভেলে নিয়ে যেতে হবে, কিন্তু বাড়িতে বসলে তুমি যেন টিভিতে মারলে, দেখো ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে তোমাকে কিন্তু সে প্রচারটাও করতে হবে। বাড়িতে যারা খেলা দেখেন সবাই আইএসএল দেখে। আজকে ইস্ট বেঙ্গলে আমি মাঠে গেছিলাম, আজকে দেখলাম ওই নতুন প্লেয়ারটা সাইন করি, চোখে যখন মাঠে নামালো, আমার মনে হয় না এরকম ভালোবাসা ও আগে কোথাও পেয়েছে কিনা। জিকসন বলে যে প্লেয়ারটা, ওকে মাঠে নামালো, শুধু ওর নামে যেভাবে জয়ধ্বনি উঠছে, মানে এটাই ফুটবল। ইয়াং জেনারেশন তবে তো মাঠে আসবে। তোমাদের টাইমে যতটা লাইমলাইটে সিএফএল বা আই লিগ ছিল, এখন আইএসএল আসাতে মানে সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে বা অতটা লাইমলাইটে থাকছে না, খবর হচ্ছে না অতটা, এতে কি প্লেয়ারদের ওপর কিছু এফেক্ট পড়ছে? হ্যাঁ, অনেক। আগে যেরকম কলকাতা লিগ দেখানো হতো, বাড়িতে বসে বসে টিভিতে দেখতে পেতো, বা আই লিগ যেরকমভাবে হতো, দেখো ভারতবর্ষের টপ লিগ এই মুহূর্তে অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগ, এটা নিয়ে আমাকে আলাদাভাবে বলতে হবে না। কিন্তু একটা লিগকে তুমি যে লেভেলে দেখছো আর বাকি দুটো লিগকে তুমি একদম শেষ করে দিচ্ছ, এটা তো ঠিক জিনিস না। এর পেছনে কি টাকা পয়সার খেলা আছে? এর পেছনে কি রাজনীতি আছে? রাজ্য এবং রাজনীতি তো কেন্দ্রে থাকবেই, যেসব কেন? সরকার আছে তাদের প্রচ্ছন্ন মদত আছে। আমার তো মনে হয় রাজনীতি আছেই, নাহলে কলকাতা লিগ বা আই লিগকে কেন এরকম ভাবে ঠেলে ফেলে দেওয়া হবে? আই লিগে আমরা খেলে একসময় বড় হয়েছি, পরে তো আমরা আইএসএলে গেছি। আই লিগ ছিল বলে আজকে আমাদের চেনে সবাই। তুমি অনেক আই লিগের ম্যাচ করেছো, তুমি মাঠে গেছো, দেখতে গেছো। কলকাতা লিগ আজকে না হলে রহিম নবী তৈরি হতো না। এই যে সায়নকে যারা আজকে নাম শুনছে প্রত্যেকের মুখে মুখে, সায়ন কোত্থেকে উঠেছে? কলকাতা লিগ। বিষ্ণু, সায়ন যারা খেলছে আজকে, এরা কোথা থেকে এসে? হীরা মণ্ডল কোথা থেকে? এরা কলকাতা লিগ থেকে। তাহলে কলকাতা লিগকে যদি আমি লোকাল লিগকে না বাঁচাই, শুধু আইএসএল এর পেছনে, লোকাল লিগ না বাঁচলে আইএসএলও প্লেয়ার পাবে না, এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু রহিম, তুমি তো আমার সঙ্গে একমত হবে, ধরো তুমি অসাধারণ খেলছো, যখন টপ ফর্মে রয়েছো, কলকাতার অন্য বড় বড় ক্লাব, আমি কোনো নির্দিষ্ট ক্লাবের কথা বলছি না, তোমার থেকে খেলায় শত গুণ পেছনে রয়েছে, এই রকম কোনো আফ্রিকান বা এরকম কোনো লাতিন আমেরিকার প্লেয়ারকে বিরাট টাকা দিয়ে নিয়ে আসা হলো, কার্যক্ষেত্রে দেখা গেল আমাদের ছেলেরা তাদের থেকে ভালো খেলে। এরকম মানে বুড়ি বুড়ি পাবে তুমি একদম, এরকম উদাহরণ অনেক আছে, অনেক। বা তখন খারাপ লাগে না? খারাপ তো লাগেই যে আমরা আমাদের সাইন করছি, আমরা হয়তো এমন একটা টাকায় সাইন করছি, সারা বছরে সে খেলেছে একটা মানে দেখা যাচ্ছে যে টপ লেভেলের ফুটবলার বলে নিয়ে এসছে, আসার পরে দেখা যাচ্ছে সে খেলেছে 2টো ম্যাচ, ইঞ্জুরি করে কাটিয়ে সমস্ত টাকা নিয়ে চলে গেছে। এই তো দিল্লির একটা প্লেয়ার, আমরা এগুলো কি ক্লাব কর্তাদের কাটমানির জন্য হয়? দেখো ক্লাব কর্তারা যে প্লেয়ারটাকে নিয়ে আছে তার সঙ্গে কি কন্ট্যাক্ট, এখন যেরকম এজেন্ট হয়ে গেছে, এখন এজেন্টের সঙ্গে কাজ হয়, তখন ক্লাব অফিসিয়াল আনতো। যেরকম আইএসএল একটা প্লেয়ারের কথা আমি বলছি, ওকে নিয়ে আসা হয়েছিল হিউজ টাকায়, মাত্র 60 মিনিট খেলেছিল, 12 কোটি টাকায় তাকে সাইন করানো হয়েছিল। ডেল পিয়েরো, আমরা জানি ডেল পিয়েরো কি লেভেলের প্লেয়ার, তাহলে তুমি 60 মিনিটটা তুমি হিসাব করে দেখো 12 কোটি টাকায় পার মিনিটে কত করে পাচ্ছে। কোথাও কি মনে হচ্ছে তার মতো প্লেয়ার, তার মতো খেলোয়াড় এটা হিসেব করেই, একেবারে ক্যালকুলেট করেই খেলেছে? কোনো ফুটবলার আমার মনে হয় না এটা করবে, কেন সে তো তার ব্রেড অ্যান্ড বাটার তো ফুটবল থেকে, সে এটা করতে পারে না। তার হয়তো এটা হতে পারে, তার যেহেতু বয়স হয়েছে, বয়স আর বডি পারমিট করছে না, সেই কারণে হতে পারে। সে তো দেখো যে এই মানে ইন্ডিয়াতে খেলতে এসছে, দেখা যাচ্ছে যে আমার লাইফে শেষের দিকে তাও আমাকে এত টাকা দিচ্ছে, চলো ঘুরেও আসি, ফ্যামিলি নিয়েও ঘুরতে এসছে, ম্যাচও খেলছে। অ্যাকচুয়ালি তাদেরকে আনার উদ্দেশ্য ছিল যাতে এই যে লিগটা, ইন্ডিয়ান সুপার লিগকে কীভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এইসব প্লেয়ারকে এনে, আমার মনে হয় এটাও কারণ হতে পারে। একদিকে মেসি, অন্যদিকে রোনাল্ডো, এমবাপ্পে, এরকম আরো অনেকের নাম বলতে পারি। তোমার প্রিয় কার খেলা? তোমার প্রিয়? অবভিয়াসলি মেসি, শুধু আমি বলে না, যে কোনো বাচ্চাই বলবে মেসি। মেসির অভিনবত্ব কি তুমি মনে করো? খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত থেকে বড় জিনিস হচ্ছে যেটা ও একমাত্র করে, বাকি কেউ করে না, সেটা এমবাপ্পেও করে না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করে না। যেটা হচ্ছে যখন বল নিয়ে যায় অপোনেন্টের কাছে, যখন যায় ওর প্রত্যেক স্টেপে বল থাকে, মানে আমাদের কি বল ঠেলে দিয়ে তারপর ছুটছি, ও কিন্তু না, প্রত্যেক স্টেপে নিয়ে যাচ্ছে। ওই যে প্লেয়ার স্টেপ বল নিয়ে যায়, মানে একটা স্টেপ ওর পায়ে বল, তাতে কি হয় সামনের প্লেয়ার কোন দিকে যাবো বুঝে যেতে পারে। আর সব থেকে বড় জিনিস যেটা ও কুল, কোনোদিন ওকে আমি রাগতে দেখিনি,
মাঠের মধ্যে। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখেছি ঘুষি মেরে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, কিন্তু মেসি এমন একটা প্লেয়ার, আমি আজ পর্যন্ত যতদিন ধরে খেলা দেখছি আমি কোনোদিন রাখতে দেখি। একটা তো মিল আছে খুব রহিম নবীর সঙ্গে। তোমাকে আবার রাঁধতে দেখলাম কবে? না আবার খেলা তো এই ফুটবল তো হচ্ছে স্মার্ট, তুমি রেগে গেলে মানে হেরে গেলে, যে কোনো ক্ষেত্রে, শুধু ফুটবল নয়, তোমার কাজের ক্ষেত্রে। অবশ্যই আমাদের সবার মনে আছে জিদান, পৃথিবীতে বোধহয় ইতিহাসে লেখা থাকবে যে বিশ্বকাপের অত কাছে গিয়ে একজন ওরকম যুগান্তকারী কিংবদন্তি জিদানকে সরে যেতে হলো শুধুমাত্র রাগের জন্য, রাগের বহিঃপ্রকাশের জন্য। ওই যে রাগটা দিয়েছিল মাথার যে ছিল ওটা, ওর কাজটা ছিল ওকে রাগানোর, ও সেটা সাকসেস ওর দিক দিয়ে, এটাই ফুটবল। একই ঘটনা আমরা দেখেছি রুডি বয়লার এবং রাইকার্ড, বিখ্যাত ম্যাচ। এইদিকে হচ্ছে ক্লিন্সম্যান, লোথার ম্যাথিউস আর হচ্ছে বয়লার, আর অন্যদিকে হচ্ছে বাস্তেন, রাইকার্ড আর রুটগুলিথ। সে বিখ্যাত ম্যাচ, যে ম্যাচে থুতু ছোড়াছুড়ি হয়ে গেল। এইগুলো কি খুব স্বাভাবিক, মানে এগুলো কি ম্যাচের টেনশন না, এগুলো সবই স্ট্র্যাটেজির অঙ্গ? এগুলো হয়, আমি ব্যারেটোকে দেখেছি অনেকবার মুখে থুতু দিয়ে দিয়েছি যাতে তোমাকে রাগিয়ে দেওয়ার জন্য, যাতে তুমি ওকে মারো, রেড কার্ড হয়ে যাক। এগুলো চলে মাঠের মধ্যে। কি হচ্ছে দর্শক তো আর বুঝতে পারছে না, না হয়তো দেখা যাচ্ছে রেফরিকে কিন্তু এমনি করে দেখাচ্ছে যে আমি রেফরির কাছে ক্ষমা চাইছি, কিন্তু এই ছেলেটা যে রেফরিকে একটা বাজে কথা বলছে সেটা তুমি তো শুনতে পাচ্ছ না। তখন ওরা ভাবছে রেফরিকে হাত জোর করলো, তাও রেফরিকে খাট দিয়ে দিল। এটাই ফুটবলের মধ্যে স্মার্ট। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পেনাল্টি শট পাওয়ার জন্য বা এমন একটা অবস্থায় গিয়ে অসাধারণ অভিনেতা হয়ে ওঠে সব ফুটবলাররা। আছে এরকম আছে। তাই রাহিম কখনো অভিনয় করেছে? কোনোদিন অভিনয় করিনি। আমি ফুটবলটা সিম্পল খেলতে ভালোবাসি, বল দেবো, রান করব, এটা আমার। আর ফুটবলে কোনো শর্টকাট বলে আমার কাছে কিছু ছিল না, যে খুব তাড়াতাড়ি চলে যাব টপ লেভেলে, না। আমি একটা জিনিসই জানতাম, আমাকে যেটা কোচ শিখিয়েছিল, হার্ডওয়ার্ক, মাঠের মধ্যে হার্ডওয়ার্ক করো, তুমি যাবে। আর ওই হিসাব করে খেলা আমার দ্বারা কোনোদিন হয়নি, যে ফার্স্ট হাফে আমি 10টা যাবো রান করে, তারপরে সেকেন্ড হাফে 10টা যাবো, এগুলো কোনোদিনই ভাবিনি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমার প্রশ্নটা হচ্ছে, এখন তো বাংলা মানেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং। তো দর্শক রহিম নবী কোন টিমের ভালো পারফরমেন্সে বেশি আপ্লুত হয়? আমি সব থেকে বেশি টাইম কাটিয়েছি তো ইস্ট বেঙ্গলে, তো এবং আমার মাদার ক্লাব অবভিয়াসলি মোহামেডান স্পোর্টিং যদি আজকে আমাকে না চান্স দিত তাহলে তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো ইস্ট বেঙ্গলে যেহেতু বেশি টাইমটা কাটিয়েছি, এবং এখন ইস্ট বেঙ্গল আমাদের খোঁজ খবর নেয়, কোথায় আছি, কি করছি না করছি, এগুলো কিন্তু ওরা করে। খেলার টাইমেও করেছে, এখন ওরা করে, কি রে ক্লাবে আসিস না কেন, ক্লাবে আসতে পারিস, ক্লাবে আসিস না কেন। আন্দাজ তো কোনো ক্লাব বলে না, খুব কম। মোহামেডান কোনো সময় কোনো প্রোগ্রাম হলে ডাকে, এই কারণে ভালো লাগে। আর ওরা কিন্তু শুধু আমি বলে নয়, যে কোনো প্লেয়ারকে যদি জিজ্ঞেস করায় সে একবারেই বলবি। স্যার আমি বলছি যে এখন মানে আমরা দেখতে পাই যে মেয়ে ফ্যান অনেক রয়েছে, যারা মাঠে খেলাও দেখতে যাচ্ছে ফুটবল। আপনাদের সময় এতটা ছিল না, মেয়ে ফ্যান ছিল না, তারা খেলা দেখতেও যেত না। তো এই বিষয়ে আপনার কি কোনো আক্ষেপ রয়েছে? না, একদম ঠিক কথা বলেছি। এখন কিন্তু আমি অনেক দেখেছি মাঠে ফ্যান ভর্তি হয়ে যাচ্ছে। এখন আমি আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে গেছিলাম, খেলা দেখছিলাম, তখন দেখছিলাম। আর এখন না মানে আপগ্রেড হয়েছে অনেক। এখন দেখেছি অনেকে ফ্ল্যাগ নিয়ে আসে, ছোট ছোট বিভিন্ন রকমের ফ্ল্যাগ নিয়ে আসে নিজের প্রিয় ক্লাবে, এবং অনেক ফ্যানরা দেখেছি। এখন দেখি সত্যি একটা জোন করে দেওয়া হচ্ছে যেখানে শুধু মহিলারা খেলা দেখছে, এটাও কিন্তু দরকার। আর তারা অনেক বেশি ফ্যান আছে আমি দেখতে পাচ্ছি, যারা আসে এনজয় করে মাঠের মধ্যে, তারা লাভ পায়, তারা খেলা দেখে, প্রিয় দলের খেলা দেখে, এটা ভালো। এটা আমাদের সত্যি আমাদের টাইমে খুব কম, হয়তো 100 জন বসে থাকলে আমরা হয়তো খুব থেকে দেখতাম 2 থেকে 3 জন হয়তো এসছি। আর এখন দেখি তো মানে সে ডার্বি দেখতে যায় কি ক্লাবে যায়, দেখি এখন ইভেন আমি দেখেছি ক্লাবে কোনো নতুন প্লেয়ার সাইন করলে ফেসবুক বলি বা যেখানে দেখি অনেকে পোস্ট করে যে নতুন প্লেয়ার এসছে, ওয়েলকাম, এসব। আমরা জানি যে বাঙালি মানে তার অস্থিমজ্জাই হচ্ছে ফুটবল। তো এখন আস্তে আস্তে কেন জানি না মনে হচ্ছে ফুটবলের দিক থেকে হয়তো বাঙালি সরে যাচ্ছে। এর পিছনে আপনার কি কারণ আছে বলে মনে হয়? এটা সত্যি যে ফুটবলটা একটু কমে গেছে। দেখো বাঙালি মানে দুটো জিনিস কাজ করে, আমরা বলি রসগোল্লা আর হচ্ছে ফুটবল। ফুটবল নিয়ে আলোচনা একবার হবে, সে চায়ের টেবিল হোক বা যেখানে আড্ডা মারি না কেন, ফুটবল নিয়ে আলোচনা হবে। ইদানিং একটু কমে যাচ্ছে, কারণ এটাও ঠিক যে আইএসএল যে লোকাল যে আমাদের টিমগুলো আছে না, যেমন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে।
ভিন রাজ্যের প্লেয়াররা বেশি এসে খেলছে, বাইরে থেকে প্লেয়ার বেশি এসে, যখন লোকাল প্লেয়াররা যখন খেলে না বা যখন থাকে না টিমের মধ্যে, তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়। আজকে যদি আমরা যখন কলকাতায় বেরোবো, কলকাতায় বেরিয়ে যখন আমরা সায়ন বা হীরা মণ্ডল বা মোহনবাগানে কিয়ার নাসিরি যারা খেলে, এদের যখন ছবি দেখবো না, তখন দেখবে অনেক সাপোর্টার মাঠে আসবে। কেন এদের তো ছবি আমরা দেখতে পাই না, কেন আমাদের লোকাল প্লেয়ারই নেই, সব বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসা হচ্ছে, ভিন রাজ্যের প্লেয়ার এসে খেলছে। লোকাল টিমে যদি 5টা 6টা, আমরা যখন খেলেছি আমাদের টাইমটায়, সেই টাইমটা একটু অন্য ছিল, আমরা 7-8টা বাঙালি খেলতাম। বাঙালি প্লেয়ার এই ক্লাব থেকে কমে যাওয়ার জন্য একটু ফুটবলটা আমার মনে হয় একটু হলেও সাপোর্টারে একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে এখন কিন্তু আমাদের দেশে ফুটবলের থেকেও কিন্তু ক্রিকেটের মাঠে মহিলা ফ্যানদের সংখ্যা কিন্তু অনেকটা বেশি দেখা যায়, তো সেটা কিন্তু ফুটবলের মাঠে অনেকটাই কম। তো এই বিষয়ে কি কোথাও গিয়ে আপনার মনে হয় যে ক্রিকেটের গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রভাবটাই আমাদের দেশে অনেকটা বেশি? একমাত্র ইন্ডিয়াতে বলে ক্রিকেটটা বেশি চলে, আদার্স তুমি 200 কান্ট্রি আছে, তার উপরে তুমি গিয়ে দেখো সবাই ফুটবল ফুটবল ফুটবল। 12টা না 13টা এখন হয়তো দেশ খেলছে, কোনো কোনো সময় দেখছি 15-16টা এখন হয়ে গেছে। তো ক্রিকেটের ক্রেজ বরাবরই আমাদের দেশে আছে। আমি তো যবে থেকে মানে আমি আর কি নিজের হোস্ট সামলেছি, তবে থেকে আমি ক্রিকেটেই দেখি। ক্রিকেটের একটা ফ্যান ফলোইং বরাবরই আমাদের দেশে আছে। সে ক্রিকেট কিন্তু কোনো লিগ খেলে না, শুধু ইন্ডিয়ান টিমই খেলে। এই এখন মনে হয় আইপিএল হয়েছে, আইপিএলে খেলা হয়, আদার্স কিন্তু সেরকম কিছু নেই, রঞ্জি খেলা হয় এটুকু। তাই ক্রিকেটের ক্রেজ বরাবরই ছিল, ক্রিকেটের নিয়ে আমার কোনো নেই, কেন ক্রিকেটের জায়গায় সবসময় বরাবরই তারা 1 নম্বরে ছিল এবং 1 নম্বরেই থাকবে। স্পোর্টসের দিক দিয়ে ক্রিকেট বরাবরই টপে, কিন্তু ফুটবল আমাদের যেরকম আছে, আর ক্রিকেটে একটু মেয়েরা একটু বেশি মাঠে যেতেও ভালোবাসে, তারা খেলাটাকে এনজয় করে। আমার এখানে একটা প্রশ্ন আছে যে ভারতবর্ষের মতো দেশে ক্রিকেটে আমরা সফল, আমরা তো অনেকবার 1 নম্বর হয়েছে। আমি মানছি অল্প গুটি কয়েক দেশ খেলে, আমি মানছি যারা ব্রিটিশ রাজের অধীনে ছিল তারা ক্রিকেট খেলে, আমি মানছি এটা একটা কলোনিয়াল ব্যাপার, অর্থাৎ ব্রিটিশ প্রভুর দাসত্ব, কিন্তু তাই বলে খেলাটাকে তো ছোট করবো না, খেলা তো দোষ করেনি। ভারত ক্রিকেটে এমন তাবড় তাবড় দেশকে হারিয়ে দিচ্ছে, ফুটবলে আমরা তার বহু যোজন দূরে দাঁড়িয়ে আছি। কেন হচ্ছে? 2টো কারণ হতে পারে। এক, ফুটবল তাহলে কি এমন একটা খেলা যেই খেলাতে এমন কিছু আছে যাতে আমরা পিছিয়ে আছি, আর ক্রিকেট এমন একটা খেলা যেই খেলাতে অনেক কিছু সেই হিসেবে হয়তো ততটা ফুটবলের মতো দরকার হয় না, সেই জন্যেই আমরা জিতছি। না, ফুটবলে আমি একটা কথা মনে করি, ক্রিকেটে কিন্তু রাজনীতি আছে, রাজনীতি নেই বলবো না আমি, ওখানেও রাজনীতি আছে, কিন্তু ইদানিং আমি দেখছি ফুটবলে বড্ড বেশি রাজনীতি ঢুকে গেছে। খেলাটা হচ্ছে পবিত্র জিনিস, তো ওখানে রাজনীতি দিয়ে বিচার করলে হবে? তাহলে রাজনীতিতে ফুটবলে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। অবভিয়াসলি তাই, ফুটবলটাকে ফুটবলের জায়গায় রাখুক, রাজনীতিটাকে সরিয়ে। এটাকে আমি একটা বাউন্সার দিলাম, তুমি সুন্দর করে এটাকে না, এটা একদম সত্যি, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি এখন যদি লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ক্লাবে বলো বা প্রত্যেকটা জায়গায় তুমি যদি দেখো, রাজনীতি অবশ্যই আছে, আগেও ছিল, আগে যে যারা রুলিং পার্টি ছিল তারাও ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বড্ড বেশি ইনভলভ হয়ে যাচ্ছে যে কোনো, শুধু ফুটবল বলে না, সব খেলাতে রাজনীতি করলে কিন্তু, কেন আমি প্রথমে বলে দিচ্ছি, খেলা জিনিসটা হচ্ছে পবিত্র জিনিস, পরিষ্কার, ওইখানে কিন্তু রাজনীতি করলে হবে। আমি এই প্রশ্নটা তোমাকে করবো, কিন্তু ক্ষমা চাইবো ক্রিয়ামোদী ক্রিকেটমোদী মানুষের কাছে। একবারেও ভাববেন না ক্রিকেটের প্রতি কোনো রকম অশ্রদ্ধা আছে, বরং আমি ক্রিকেটেরও ভক্ত, ফুটবলেরও ভক্ত। কিন্তু তার সত্ত্বেও এই প্রশ্নটা করছি সাংবাদিক হিসেবে, অনেক সময় বুকে পাথর রেখে কিছু প্রশ্ন করতে হয়। কোথাও কি মনে হয় যে শারীরিক সক্ষমতা, যে স্কিলের দরকার হয় ফুটবলে, আন্তর্জাতিক ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে এমন কিছু উপাদান দরকার হয় যা ভারতীয়দের সহজাত, কিন্তু ফুটবলে সহজাত নয়? দেখো, এটা তো ঠিক যে আমরা বরাবরই যখন আমরা বিদেশি কোনো টিমের সঙ্গে খেলি, আমাদের কিন্তু এটা বলা হয় যে ও বডিতে পারবে না, এটা কিন্তু বলা হয়, এটা আমরা কিন্তু শুনি। এবার কিছু কিছু প্লেয়ার আছে যারা এসব কিছু মনে করে না, সামনে কে ফরেনার আছে কি আছে সেটা হয়তো মনে করে না, কিন্তু অ্যাডভান্টেজ একটা থাকে, বড় চেয়ারার একটা অ্যাডভান্টেজ থাকে। আজকে তুমি যদি আর্জেন্টিনার গোলকিপারের কথা বলো, ওরা আমার হাতের থেকে 2 ডবল ওর হাত, আর হাতের এই পাঞ্জাটা এত বড়, ও যখন গোলে এমনি করে পেনাল্টি শটটা ওটার সময় দাঁড়াবে, তুমি কোন দিকে বল মারবে এটা তোমার একটু হলেও ঘাবড়াবে। ক্রিকেটেও তো যখন আমি ওয়েস্ট ইন্ডিজে এমন কারোর সঙ্গে খেলছি, বা ক্রিকেটে এমন সব অলরাউন্ডার জন্মেছেন, বা অস্ট্রেলিয়াতে এমন স্পিনার জন্মেছেন যাদের বিরাট শারীরিক সক্ষমতা,
তা সত্ত্বেও তো ভারতীয়রা ক্রিকেটের নৈপুণ্য দেখাচ্ছে, ফুটবলে পাচ্ছে না। একদম, আমি এটা বলছি তো, আমি ক্রিকেটকে ছোট করছি না একবারও, কিন্তু ক্রিকেট যে আজকে আমরা এত আলোচনা করছি, প্রথম যখন তুমি যখন আমার থেকে, যখন তুমি তো অবশ্যই আমার থেকে বড়, তুমি জন্মে থেকে কিন্তু তুমি কি শুনে এসছো কলকাতাতে? ফুটবল, ক্রিকেট, তাই তো। কিন্তু ক্রিকেটটা তো বরাবরই তো এক্সপেক্ট করি, ক্রিকেটে কি কি প্লেয়ার খেলে গেছে, কিন্তু ক্রিকেটের যে লেভেল, দেখো ক্রিকেটের সঙ্গে যদি তুমি ফুটবলের না যদি কথা বলো, দুটো কিন্তু টোটালি আলাদা। এটা কিন্তু মনে রাখো, তারপরে তুই বলছিস দুটোর সঙ্গে দুটোর তুলনা করাই উচিত। পুরোটা আলাদা। এটা 90 মিনিটস, আর এটা তোমার একটা যদি 50 ওভারে যাও 6 ঘন্টা, এটা কিন্তু তোমাকে মানতে হবে। দুটোর কিন্তু তফাৎ পুরোটাই আলাদা। সুতরাং দুটো নিয়ে তুলনামূলকভাবে বলা যায় না, কেন এটা টিম গেম, একসঙ্গে খেলছে। আর ওখানে যখন এটাই বোধহয় স্পোর্টসম্যান স্পিরিট, এটাই বোধহয় স্পোর্টসম্যান হওয়ার সুবিধা, প্রত্যেককে সম্মান জানানো এবং তার সঙ্গে সঙ্গে মনটা উদার থাকা। ধন্যবাদ রাহিম। আমি তোমার কাছে আসবো, আমি শুধু একটু এক নজরে বলে দিই, আমি এটা একটু প্রশ্নটা করছি, আমি এর অনেকগুলো উত্তর জানি, কিন্তু তা সত্ত্বেও করছি মানুষ তোমার মুখ থেকে শুন। রাহিম নবী কেন বড় ফুটবলার? তার কারণটা হচ্ছে দেশের জন্য, দলের জন্যে, ক্লাবের জন্যে, রাজ্যের জন্যে সে অনেক খেতাব নিয়ে এসেছে, এটা তো অস্বীকার করতে পারবো না। এখনো পর্যন্ত যা যা তুমি নিয়ে এসেছো, কোনগুলো সেরা মনে হয়? আমার কাছে প্রথম হচ্ছে যে ক্লাব, তো দেখো ক্লাব না খেললে তোমাকে জাতীয় দল ডাকতো না, কিন্তু দেশের জার্সি পরা, আমার যদি 133 কোটি মানুষ থাকে আমাদের দেশে, আমি মানলাম যে 10 কোটি মানুষ ফুটবল খেলে, সেখানে ওই যে 11 জনের জার্সিটা পরা আমার কাছে এটা অনেক গর্বের। এটা আমি জানি না সামনের জন্মে যখন জন্মাবো পাবো কি না, কেন আমি যতবার প্রে করি ভগবান বলুন আল্লাহ বলুন, যেন আমি যতবার জন্মাই যেন আমি আমার ইন্ডিয়াতেই জন্মাই, আর যেন দেশের জার্সিটাই পড়ি। কেন দেশের জার্সির যে সম্মান, অনেকে অনেক কিছু কামাবে। কোন কোন সম্মানগুলো সবচেয়ে মনে আছে? অবভিয়াসলি নেহরু কাপ আমি একসময় শুনতাম, সেই নেহরু কাপ আমি 3 টাইমস চ্যাম্পিয়ন। ক্যামেরুনের সঙ্গে যখন আমি ফাইনাল খেলি, ক্যামেরুনের মতো টিম আমরা নেহরু কাপে খেলছি, ক্যামেরুনে যে টিমই আসুক সে নিশ্চয়ই ভালো টিম হবে। অবশ্যই সবাই রজার মিল্লা নয়, কিন্তু রজার মিল্লার আশেপাশে তো। আমরা ওদের সঙ্গে গ্রুপ খেলায় 1 গোলে হেরে গেছিলাম, কিন্তু আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলাম নেহরু কাপ দিল্লিতে। আমি সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিলাম, সেটা আমার এখনো মনে আছে। রজার মিল্লার খেলা দেখে কখনো মনে হয়? আমি তো যা দেখেছি টিভিতে দেখেছি, অন্য লেভেল, ওই বয়স খেলা। হ্যাঁ, তারপরে দেশের স্যাপ কাপ জিতেছি 3 টাইমস, এশিয়া কাপ খেলতে গেছি। যে কোনো টুর্নামেন্টের আমি মনে করি ভারতীয় মানে দেশের যদি কোনো হয়ে যদি কোনো ট্রফি তুমি নিয়ে আসতে পারো, এর থেকে আর ভালো কথা কিছু হতে পারে না। শুধু জীবনের মধ্যে অধুরা থেকে গেল দুটো, ভারতবর্ষকে আমরা দেখবো না হয়তো খেলবে, এটা না অলিম্পিক আর বিশ্বকাপ। আন্ডার 17 যেটা ওয়ার্ল্ড কাপ এখানে হয়েছিল সেটা হয়তো খেলেছিল, কিন্তু আমারও তো মনে হয় খেলা তো কিরকম খেলা সে তুমিও জানো, আমি জানি। তো মনে হয় যে না বলে আমাদের দেশ খেলুক বাইরে গিয়ে, বা আমাদের একটা ছেলে অন্তত বিদেশ, হয়তো ওয়ার্ল্ড কাপ খেললো না কিন্তু বিদেশে খেলুক গিয়ে, কন্টিনিউ ভালো খেলছে, সেরকম তো দেখি। আমি জানি না বেঁচে থাকা অবস্থায় দেখতে পাবো কিনা, কিন্তু আমার মনে হয় কেউ না কেউ আসছে এখন ফুটবল যেভাবে এগোচ্ছে। আমি এই প্রসঙ্গেই আসবো যে পরিকাঠামোর জন্য ভারত বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, পরিকাঠামো বুট জোগাড় করতে পারেনি, রেডি নয়। এবার কি অসুবিধে হচ্ছে, যা মানে রহিম নবী ছিল, সুনীল ছেত্রী ছিল, মানে এক ঝাঁক তারকা, মানে স্ক্রিন টাইম আবার পেয়েছিল, মানে চুরি গোস্বামী, পিকে ব্যানার্জিরা পারেনি, তাহলে রহিম নবী সুনীল ছেত্রীরা কিসের জন্য আটকে গেল, বিশ্বকাপে যেতে পারলো না? অ্যাকচুয়ালি কি হয় না, আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলেছি, এখন তো তুমি ডাইরেক্ট আজকে ওয়ার্ল্ড কাপ বললে কালকে খেলতে পারবে না, তোমাকে তার মধ্যে কিছু সিস্টেম আছে। এই যেরকম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনাকে কিন্তু এই কোয়ালিফাই রাউন্ডগুলো আবার খেলতে হবে। তুমি চ্যাম্পিয়ন হয়ে গেছে বলে তুমি ডাইরেক্ট খেলবে না, তোমাকে এবারে মনে আছে ইটালি এবারে নেই, লাস্ট ওয়ার্ল্ড কাপ ইটালির মতো দল ছিল না, তারা কোয়ালিফাই করতে পারেনি। এটাই হচ্ছে ফুটবল। ফুটবল কাউকে বড় করে না, ফুটবল কিন্তু তোমাকে খেলে খেলে ওই জায়গায় আসতে হবে। ঠিক ফুটবলে কিন্তু আমাদের এরকম, আমাদের যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলো যখন আমরা বিদেশের সঙ্গে খেলতে গেছিলাম, বিদেশ দলগুলোর সঙ্গে যখন আমরা খেলছিলাম, তার আগে যে পরিকাঠামো থাকা দরকার ছিল সেগুলো কিন্তু আমরা পাইনি। আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খুব কম, আমি যদি দেশের হয়ে খেলতে যাওয়ার আগে যে প্রদর্শনী ম্যাচগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু আমরা কখনোই খেলতে পারিনি। আমরা ক্লাব ফুটবল নিয়েই ব্যস্ত ছিলাম, কিন্তু এর জন্য ভাবনা চিন্তা করতে হবে যে আমি বিদেশে যত বেশি ট্রেনিং করব, যত বেশি খেলবো। তা বলে এরকম নয়, আমরা পর্তুগালেও গিয়ে অনেক 40 দিন ছিলাম, ট্রেনিং করেছি, দুবাই গিয়ে কন্টিনিউ ট্রেনিং করেছি। তখন আমাদের কোচ ছিল বব হাউটন। তোমাকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলে না, সবার প্রথম তোমাকে আগে আনতে হবে যে বিদেশে টিমের সঙ্গে বেশি ম্যাচ খেলে নিজের কনফিডেন্সটা ওই লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের এখানে এই যে বছর কলকাতা লিগ হচ্ছে, এই তো তুমি জানো, এবারে শুধু আমাদের লোকাল ফুটবল নিয়ে হচ্ছে, লোকাল ছেলেদের নিয়ে হচ্ছে। এটা খুব ভালো জিনিস। এই লোকাল ছেলেদের সঙ্গে যদি আমি 2টো করে ফরেনার দিয়ে দিতাম, তাহলে কী হতো, লিগটার কিন্তু চরিত্রটা পুরো চেঞ্জ হয়ে যেত। আজকে যদি আমি ফরেনারদের সঙ্গে না খেলি, আইএসএলে দেখা যাচ্ছে 6টা করে ফরেনার খেলছে,
5টা ফরেনার 5টা ইন্ডিয়া, অপোনেন্টে 5টা, মানে 10টা ফরেনার নিয়ে তারা খেলছে। ফরেনার খুব ইম্পর্টেন্ট একটা টিমের জন্য। আমি তো খেলবো বিদেশের সঙ্গে, তাই আমাদের দেশ কিছু কিছু জায়গায় আমার মনে হয় এই জায়গাগুলো যেটা বললে এখনই তুমি, এইগুলো কিন্তু একটু চেঞ্জ করতে হবে। আমাদের বিদেশের টিমের সঙ্গে প্রচুর ম্যাচ খেলতে হবে, প্রচুর 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 ইনভাইট করতে হবে নিজের দেশে। তোমাকে একটা ক্যাটাগরি বা একটা জায়গায় তোমাকে আসতে হবে যেখানে বছরে হয়তো আমি 4টে থেকে 5টা কি 6টা ম্যাচ আমি বিদেশি টিমের সঙ্গে ম্যাচ খেলবো। যত খেলবো আমার কনফিডেন্স লেভেলটা ওই জায়গায় থাকবে। এটা কিন্তু হচ্ছে না। লাস্ট কবে আমরা বিদেশের সঙ্গে ম্যাচ খেলেছি আমরা নিজেরাই বলে নিয়েছি। পর্তুগালের কথা বললো বলে, মানে কথাটা উঠলো বলে 40 দিন ছিল, একেবারে আমি খেলার বাইরে প্রশ্ন করছি, তা পর্তুগালের সুন্দরী রমণীদের প্রেমে আমাদের কজন ভারতীয় ফুটবলার পড়েছে? তার কারণ পর্তুগালের মহিলারা তো ভারতীয়দের পছন্দ করে। ভারতীয়দের পছন্দ করে, ভারতীয়দের কালার পছন্দ করে। জানি আমি, তো তুমি এত ভালো জানলে কি করে? সিম্পল ব্যাপার, এটা তো সবাই জানে। তুমি ওয়ার্ল্ডে যেখানে যাও। না, আমার প্রশ্ন হচ্ছে রাহিম নবী পর্তুগালের মেয়েরা যে এত ভারতীয় গায়ের রং পছন্দ করে, এটা কোথা থেকে জানে? না, তুমি যে কোনো কান্ট্রিতে যাও। আমি গল্পটা শুনতে চাই, পর্তুগালে কি রাহিম নবী প্রেমে পড়েছিল? না না না, আমার ওয়ান টাইম প্রেম একবারই, যার সঙ্গে এখন আমি আছি। কিন্তু কেউ কেউ তো প্রেমে পড়ে গেছে। অনেকেই আছে, অনেকে। দেখো সত্যি কথা বলতে ফুটবলাররা একটু অন্য লেভেলের হয়। প্র্যাকটিসের পরে তুমি কাউকে ঘরে পাবে না, সবাই যে যার বেরিয়ে যাবে। সে কখন ভোরে ঢুকছে কি রাতে ঢুকছে কেউ দেখতে পারবে না। আর তুমি যখন ওখানে গেছো মানে তো তুমি ওখানকার মজাটাও তো তোমাকে নিতে হবে না? তুমি ঘোরো ওখানকার। বৌদি দেখবেন কি এটা? বৌদি দেখবেন কি? জানে, সব জানে। আচ্ছা, তাহলে ঠিক আছে। অনেকে বলেন ক্রীড়া জগতে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে খেলার পরিবেশটাই কলুষিত করেছে। আপনি কি এ বিষয়ে সহমত? যদি সহমত হন তাহলে কি করলে ফুটবল থেকে মানে রাজনীতি মুক্ত করা যাবে ফুটবলকে? এটা একদম সত্যি কথা যে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে ফুটবলে। শুধু ফুটবল বলে না, যে কোনো স্পোর্টসে আমি দেখছি এখন রাজনীতিটা বড্ড বেশি জায়গা পাচ্ছে। তো এটাকে আমার মনে হয় এটা করতে গেলে কিন্তু শুধু আমি ওরা সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আর প্রথমে আমি একটা কথা বলেছি ঋতুব্রত আগে, যে দাদা ফুটবল বলে নয়, যে কোনো স্পোর্টস ওটা হচ্ছে পবিত্র জিনিস। ওটাকে আমার মনে হয় পরিষ্কার রাখা উচিত, ওখানে কোনো রাজনীতি না করা উচিত না। ওই সব জায়গায় যদি করে কিছু ক্ষতি তো আমাদের দেশেরই হচ্ছে, আমাদের দেশ তো আর এগিয়ে যেতে পারছে না। তো ওটাকে যদি ঠিক করতে হয় আমার মনে হয় স্ট্রংলি, শুধু আমরা বলে না, আমাদের সমস্ত যারা প্লেয়ার আছে, এক্স প্লেয়ার বলি বা কারেন্ট প্লেয়ার বলি বা যারা আসছে, তাদেরকে একটা আন্দোলন নামতে হবে। অবশ্যই। সবচেয়ে আশ্চর্য কথা, আমরা কয়লা মাফিয়ার কথা বলি, গরু মাফিয়ার কথা বলি, আমরা কখনো ক্রিয়া মাফিয়াদের কথা সেভাবে বলি না। কিন্তু এটা আমাদের দেশের দুর্ভাগ্য, আমাদের দেশে ক্রিয়া মাফিয়ারা রয়েছে যারা দেশের সম্পদকে, দেশের মানব সম্পদকে প্রতি মুহূর্তে ধ্বংস করছে এবং দেশকে পিছিয়ে দিচ্ছে। খুব সুন্দর বলেছ। আমাদের এখানে আর+ নিউজে কল্যাণ চৌবু এসেছিলেন, এআইএফের প্রেসিডেন্ট। তাকে কোশ্চেন করা হয়েছিল, তিনি বলেছেন যে কিভাবে ভারতীয় ফুটবল এগিয়ে যাবে। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে আন্ডার 13 থেকে তাদেরকে ছেলেদেরকে তুলতে হবে, বিভিন্ন একাডেমিতে গড়ে তুলতে হবে এবং যোগ্যতা অর্জন করে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। তাহলে গিয়ে সেই সমস্ত ছেলেরা গিয়ে ওয়ার্ল্ড কাপে চান্স পেতে পারে। ফিফার সঙ্গে কি একটা আলোচনা চলছে যে এখানে বিশ্বমানের একটা একাডেমি গড়ে তোলা হবে। তো এটা তো তার বক্তব্য, আপনার মতে কি মনে হয়? আমার খুব মনে পড়ে যাচ্ছে কল্যাণদার সঙ্গে আমি লাস্ট পাকিস্তানে ছিলাম ইন্ডিয়ান টিমে। নঈম স্যার আমাদের কোচ ছিলেন, কল্যাণদাও আমাদের সেই টিমে ছিল, আমাদের মেম্বার, একসঙ্গে আমরা ছিলাম। এখন আমাদের অবশ্যই এআইএফের প্রেসিডেন্ট। কল্যাণদা চেষ্টা করেছে, বলবো না যে করছে না, তা নয়, চেষ্টা করছে। কিন্তু একা কল্যাণদা চেষ্টা করলে কিন্তু হবে না, কল্যাণদাকে সবাই মিলে চেষ্টা করে এইটাকে কীভাবে সাকসেস পেতে হবে। দেখো এখানে রাজনীতি যদি করতে হয়, আমার মনে হয় ফুটবল এমন একটা জিনিস, ফুটবল নিয়ে তুমি যত রাজনীতি করছো তো খুব ভালো, তাহলে ফুটবলটা কী করে ডেভেলপ করবে সেটা নিয়ে রাজনীতি করো। অবশ্যই। কিন্তু এখানে আমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, এর জন্য নারায়ণ দায়ী, আমি নই। সেটা হচ্ছে, আমরা কিছুদিন আগে নির্বাচনে দাঁড়িয়েছিলেন কল্যাণ চৌবে, মানিকতলা উপনির্বাচনে। সেখানে আমরা একটা অডিও ভাইরাল দেখেছি, কুণাল ঘোষ তৃণমূলের মুখ্য মুখপাত্র এবং অন্যতম রাজ্য সম্পাদক, তাকে ফোন করে এআইএফএফ এর, অবশ্যই আর+ নিউজ সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, বিভিন্ন পদ দেওয়ার প্রলোভন দিচ্ছেন বলে দাবি করা হয়েছে। এটাই কি কোথাও মনে হয়, আমি কাউকে ব্যক্তিগতভাবে বলবো না, এটাই কি কোথাও মনে হয় যে আমাদের দুর্ভাগ্য যে পদ দিয়ে দেবে, পদ দিয়ে দেবে? আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আর ভয়েস কিন্তু তুমি
যতক্ষণ না, যেটা একটু আগে বললে যে সত্যতা তুমি যাচাই করোনি, তো কাউকে আমার মনে হয় সেই জায়গাটা এখন ভয়েস তো, এখন তুমি জনি লিভারের ভয়েস যাকে তাকে বলো সে করে দেবে, শাহরুখ খানের ভয়েস করতে বলে করে দেবে। আমার মনে হয় ফুটবলের বদলে ক্রিকেট খেললেও তুমি দারুণ খেলতে, যেভাবে স্পিন বলগুলোকে টুক করে সরিয়ে দিচ্ছ, বাউন্সার সরিয়ে দিচ্ছ। না, ভয়েস তুমি দেখো, ভয়েস এমন একটা জিনিস না, ওরম করে কিছু বলা যাবে না। কিন্তু যেটা একটু আগে একটা প্রশ্ন করেছিল যে আমাদের একাডেমি করবে বা এগুলো করবে, আপনি হয়তো জানেন না, কিছুদিন আগে একটা আন্ডার-19 টিম তৈরি হয়েছে, আন্ডার-19, যেখানে বাংলা থেকে একটা প্লেয়ার নেই যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই নাকি খেলতে যাবে। একটা, যেখানে ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে, বেঙ্গলকে, সেই বেঙ্গলের একটা ছেলে নেই যারা রিক্রুটমেন্ট করেছে। কারা রিক্রুটমেন্ট করেছে এটা আমি জানতে চাই, এটা আমার কাছে অনেক বড় কোশ্চেন মার্ক। কলকাতা থেকে একটা ফুটবলার নেই যে আন্ডার-19 খেলতে যাচ্ছে। মিজোরাম, মণিপুর আসুক, আমি কাউকে ছোট করছি না, কোনো স্টেটকে ছোট করছি না। আমরা কিন্তু যে যত স্টেটকেই ছোট করি না কেন, আলটিমেট আমরা ফুটবলটাই খেলবো, ওই বলেই লাথি মারব। তো আমার তাই মনে হয় যে সব কিছু ভুলে গিয়ে না, আর তো বলতা আমাদের দেশটা কী করে এগিয়ে যাবে স্পোর্টসের মাধ্যমে, সেটা কিন্তু আমার মনে হয় দেখা উচিত। তোমাদের টাইমে যেরকম যেসব বিদেশিরা খেলেছে, ধরো ব্যারাটো, ওপারা, পিএন, তোমরা এদের সাথে ছিলে, সেই সময় যে সেই সময় যে এক্সপিরিয়েন্স, ধরো তারপরে আইএসএল আসাতে আরও বড় বড় পেডিগ্রি প্লেয়াররা আসছে যাদের ব্যাকগ্রাউন্ড খুব হাই, তো এতে তো হিসেব অনুযায়ী ইন্ডিয়ান ফুটবলের আরও আপগ্রেড হওয়া উচিত, ইন্ডিয়ান প্লেয়ারদের আপগ্রেড হয়। কিন্তু তারপরেও 124 আজকে র্যাঙ্ক, লাস্ট আপডেট, কিন্তু তার 5 বছর আগে বা কোনো কনস্টান্টাইনের সময় 99 পর্যন্ত উঠেছিল। মানে এতটা ডিফারেন্স কোথায় ল্যাক করছে? আফগানিস্তানের সঙ্গে হেরে গেছি, একদম ভালো প্রশ্ন করেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে কিছু যে একটা ভুল হচ্ছে। হয়তো যারা আইএসএল খেলছে বা যারা ভারতীয় দলে আবার যখন সুযোগ পাচ্ছে বা চান্স পাচ্ছে, তারা হয়তো এটাও ঠিক রীতিমত অনেকে হয়তো জানে না। আমি এটা এই কারণে বলতে চাইছি যে দেশের হয়ে খেলতে গেলে যে পয়সা বা আমরা যে মানি বলি, মানি, টাকা, এটা আমার মনে হয় যেহেতু এরা এত বেশি টাকা পাচ্ছে না, এটা মাঝে একবার হয়েছিল যে ইন্ডিয়ান টিমে খেলতে গিয়ে ইনজুরি হয়ে যাওয়ার পরে ক্লাব ফুটবলে বলছে যে ওকে আমি 80 লাখ টাকায় সাইন করিয়েছি, আমার প্লেয়ার দেশের হয়ে খেলতে গিয়ে ইনজুরি হয়েছে, হাফ টাকা এআইএফএফ দেবে, হাফ টাকা আমি দেবো। এইগুলো কিন্তু এগুলো হয়েছে, দীপক মণ্ডলের সঙ্গে হয়েছে। তো এখন আমি ঠিক কথা বলেছি যে আমি যদি আইএসএলে একটা সব ফেসিলিটি পাচ্ছি, টপ লেভেলে ফুটবলের সঙ্গে খেলছি, তারপরে যখন আমি দেশের হয়ে খেলতে যাচ্ছি তখন পারফরমেন্স কেন ভালো হচ্ছে না? কিন্তু এখানেও আমি তোমায় একটা কথা বলে দিই, এখানেও কিন্তু টিমের মধ্যে যেটা আমার কাছে খবর আছে, ভারতীয় টিমের মধ্যেও কিন্তু ওখানেও কিছু প্লেয়ার আছে যাদের আমি নাম এখানে করছি না, কিন্তু তারা কিন্তু ওখানে রাজনীতি করেছে। এইগুলো কিন্তু কোচকে দেখতে হবে এবং বন্ধ করতে হবে। অবশ্যই আসল ব্যাপারটা হচ্ছে, খুব বড় কথা বলেছো, আমি বেশি কিছু বলবো না, কিন্তু এটা আমাদের সবার জানা উচিত। দেশের চেয়েও তো মুনাফা অনেক ক্ষেত্রে বেশি, দেশের চেয়েও টাকা যেখানে বেশি, যেখানে দেশের সমস্ত তাবড় প্রভাবশালী ব্যক্তিত্ব যাদের সঙ্গে যেভাবে যুক্ত আছে, সেক্ষেত্রে হয়তো আমাদের দেশ আর হয়তো বিশ্বকাপই খেলতে পারবে না, কিন্তু টাকা উঠবে, কেউ কেউ খুব বড় লোক হবে, শুধু দেশের ফুটবলটা তিমিরে থাকবে। অবশ্যই সময় উত্তর দেবে, আমি এর থেকে বেশি কিছু আর বলছি না। সম্প্রতি সুনীল ছেত্রী অবসর নিয়েছেন, রহিম নবীও অবসর নিয়েছে, তো ফুটবলের এর পরের যুগ কে হতে চলেছে? সুনীলের সঙ্গে তো আমি দুটো ক্লাবেই খেলেছি, ইস্ট বেঙ্গলও খেলেছি, মোহনবাগানও খেলেছি। সুনীল আমার ক্যাপ্টেনশিপে খেলেছে, আমি সুনীলের ক্যাপ্টেনশিপে খেলেছি। আমি আর সুনীল প্রথম ডেবিউ করেছিলাম পাকিস্তানে। আমরা দুজনে যখন পাকিস্তানে একটা ঘরের মধ্যে ছিলাম, তখন সব সিনিয়ররা আছে, আমরা ভেবেছিলাম আমাদের খেলাবে না। আমরা ওখানে বিরিয়ানি খেয়েছি খুব, আমরা জানি আমাদের খেলাবে না, 3টে ম্যাচ খেলবো, লাহোর, পেশাওয়ার আর করাচিতে। তো প্রথম ম্যাচে আমরা দুজন একটা রুমে ছিলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, হট করে একজনের খবর দিল যে আমরা দুজনেই নাকি টিমে আছি। তো সুনীল আমাকে তাকাচ্ছে, আমি ওকে তাকাচ্ছি যে এত খেয়েছি, খেলতে পারবো? সুনীলের প্রথম ম্যাচ ছিল, সুনীল গোল করেছিল আমার মনে আছে, সেদিনও প্রথম খেললো আর কি, ভারতীয় দলে ডেবিউ হয়েছিল ওর। তো সেই সুনীলের সম্বন্ধে বলতে গেলে এটুকু বলবো যে ও নিজেকে অনেক চেঞ্জ করেছে, অনেক। সুনীল যে জায়গায় নিজেকে নিয়ে গেছে, বাইরে চলে গেছিল, তারপর এখান থেকে কলকাতা মাঠে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার পরে হয়তো যতটা নাম করতে পারেনি, কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে অনেক ভালো নাম করেছে, খেলেছে, দেশে অনেক গোল করেছে, অনেক ম্যাচ মানে টিমকে বাঁচিয়ে দিয়েছে দেশকে। সেই সুনীল ছেত্রী এখন আমাদের মধ্যে অবসর নিয়েছে, কিন্তু সুনীলের জায়গাটায় আসবে কি এখনও আমার চোখে তো আসেনি। কিন্তু আমি একটা প্লেয়ারের কথা বলবো আমাদের বাংলা থেকে, সে হচ্ছে রহিম আলী। রহিম আলী যদি ঠিকভাবে নিজেকে রাখতে পারে, রহিম আলীর মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে এবং কোয়ালিটি আছে সেই জায়গায় নিয়ে যাওয়ার মতো। গুড ফিগার, গুড ফিজিক, বল ধরতে পারে, বল হোল্ড করতে পারে, কিন্তু নিজেকে যদি সেই লেভেলে নিয়ে যেতে হয় তাহলে ওকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তোমার সঙ্গে কথা হয়,
হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়। তা স্যাক্রিফাইসটা বোঝাও। স্যাক্রিফাইস বলতে অনেক কিছু, স্যাক্রিফাইস শুধু যে ফুটবল। কোথাও কি তাহলে আমরা রাহিমকে দেখছি সেই হাবিব স্যারের ভূমিকায়, যে হাবিব স্যার তোমাকে মেসে নিয়ে এসেছিল? টপ লেভেলে খেলতে গেলে তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস বলতে কি বুঝি আমরা ফুটবলে? কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়া যাবে না, প্রথম কথা। কোনো বাজে আড্ডায় যাওয়া যাবে না। তা বলে কি সে মানুষ না, সে কি যাবে না? অবশ্যই যাবে। তাকে লিমিট বুঝতে হবে, আমি কোন জায়গায় যাব, কোন জায়গায় যাব না। গায়ের রং দিয়ে কারোর সঙ্গে কোনো বিদেশিনীর সঙ্গে বন্ধুত্ব করতে খেলার আগে যাওয়া যাবে না। এগুলো অনেক কিছু আছে। কেন একটা দেখো, একটা প্লেয়ার, এই তো বলতে আমি এটা মনে করি, তুমি কালকে এই লেভেলে চলে যাবে, এই টপ, কিন্তু তোমাকে এটা মেনটেন করতে গেলে তার 4 ডবল খাটতে হবে। এটা আমি মনে করি, যে কোনো, শুধু ফুটবল বলে না, যে কোনো প্রফেশনে। অসাধারণ। আমি শুধু শেষ প্রশ্ন করব, আমি বলবো অসাধারণ তুমি ক্রিকেটারও হতে, যেভাবে বাউন্সার স্পিন সামলাচ্ছ আমি দেখতে পাচ্ছি। আমার সাংবাদিক জীবনে এরকম উল্টো দিকে অনেককে দেখেছি, সামলাতে পারিনি, তুমি খুব সুন্দর সামলেছ। কখনো কখনো এমন ভান করছো পুরো প্রশ্নটা বোঝোনি, কিন্তু সবই বোঝো। তা সত্ত্বেও এই প্রশ্নটা এড়িয়ে যেও না, কে ল্যাং মারল খেলার মাঠে? এ খেলা সে খেলা নয়, এ খেলা রাজনীতির খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একেবারে ঘনিষ্ঠ বৃত্তে রাজনীতিতে এসে টিকিট নিয়ে সব কিছু হওয়ার পর রহিম নবীর মতো এত পরোপকারী ছেলে, এত ভালো জনসংযোগ, কোনো রকম যার কালো ছাপ নেই, কি এমন হলো যে দলে যে জায়গায় অনেকে দেখতে পাবে ভেবেছিল, যে অনেকে ভেবেছিল টিকিট পাবে, রহিম নবী পেল না কেন? কে ল্যাংটা মেরেছে? অন্য কোনো খেলোয়াড়? Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. দেখো, আমি 2016-তে যখন আমাকে দল টিকিট দেয় আমার পান্ডুয়া থেকে, মানে আমি নিজের এরিয়া থেকে, যখন, কেন ওখানে পুরোটাই তখন সেই সময় মানে সমস্ত জায়গায় জিতলে ওই জায়গাটা সিপিএমই যেতে বরাবরই। আমাদের ওখানকার আমজাদদা বলে আছেন, দিদি আমাকে বললো, বা অভিষেকদা আমাকে বললো যে ওখানে তো অ্যাকচুয়ালি ওই সিটটা এমন কাউকে না দাঁড় করে টিকিট, মানে সিটটা কী হয়, হাতছাড়া হয়ে যাবে এবং অনেক বড় ব্যবধানে। তো আমাকে যখন বললো, আমি নিজের, আমারও একটা ইচ্ছা প্রকাশ ছিল যে আমি যে ডাইরেক্ট বলেছি এরকম না, যে দাঁড়াবো না এরকম না, আমারও ইচ্ছা ছিল যে রাজনীতিতে আসতে হবে। কেন রাজনীতি এলে একটা জিনিস কী হয়, কিন্তু বলতো দাদা, তোমার কাজের জায়গাটা অনেকটা ছড়িয়ে যায়। হ্যাঁ, অনেক ভালোভাবে কাজ করা যায়। তার মধ্যে ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। ভালো কাজ তুমি আর করবে না। হ্যাঁ, তো আমি যখন দাঁড়াই, আমি হয়তো খুব কম মার্জিনে আমি হেরে গেছিলাম, খুব কম মার্জিনে, এবং খুব ফাইট দিয়েছিলাম। হ্যাঁ, দলও খুশি হয়েছিল আমার এই কাজের জন্য। তারপরে 5-4টে বছর আমি কিন্তু কন্টিনিউ পান্ডুয়াতে পড়েছিলাম। ওই জায়গায় ল্যাংটা মারলো। ওইটা বলছি তো আমি, মানে আমি তখন কিন্তু টপ ফর্মে খেলছি। আমি খেলা ফেলা ছেড়ে দিয়ে রাজনীতি তখনও খেলছি, বা একটু পড়ছি রাজনীতি, তারপরে পুরোপুরি রাজনীতি চলে এলাম। দেখা গেল যে আমি 4টে বছর সলিড কাজ করলাম ওখানে। দিয়ে কোনো এক সময় দিদি আমার ওখানে প্রচারে এলো, একটা এমপি ইলেকশন যখন চলছে, প্রচারে এলো। আসার পরে দিদি কিন্তু বলেছিল যে পরবর্তীকালে যদি এখানে কেউ দাঁড়ায় তো আমরা নবীকে চেষ্টা করব। হয়তো কোনো কারণে আমাকে দেয়নি, কিন্তু আমার মনে হয় এটাও আবার পরে ভাবলাম এটাও হতে পারে, হয়তো আমার বয়স কম, হয়তো পরে আমাকে ট্রাই করবে। কিন্তু আমার সময় যারা দাঁড়িয়েছিল, যারা হেরেছিল, তারা কিন্তু এখন এমএলএ, তারা কিন্তু টিকিট পেয়েছে। সায়নী যে এখন এই মুহূর্তে আমাদের এমপি, সে কিন্তু একবার হেরে যাওয়ার পরে তাকে কিন্তু ডাইরেক্ট এমপি টিকিট দেওয়া হলো। রহিম নবী, একটু দেখো, কেউ যদি মনে করে যে আমি এমপি হব না বা এমএলএ হব না, সে ডাহা মিথ্যে কথা বলছে। সবারই ইচ্ছা হয় আমি এমপি হব, এমএলএ। কে মানে কে এই সরিয়ে দিল? দেখো, এই দলের কিন্তু সব থেকে বড় শত্রু হচ্ছে দলের লোকেরাই। এটা একদম সত্যি কথা। টিএমসির এই মুহূর্তে ধারে কাছে কেউ নেই। টিএমসি হচ্ছে নিজে ফাইট করে, নিজেই আবার ডিফেন্স করছে। এটা কিন্তু এই তুমি লবিটা ধরতে পারো না। লবিটা নয়, লবি রহিম নবী কি লবি ধরবে? যারা দেশের হয়ে খেলে, যাদের জন্য জাতীয় সঙ্গীত হয়, সে লবি ধরবে? বাহ, কি সুন্দর বললে। না, লবি কি ধরবো? মানে এইরকম কোনো ব্যাপার নেই যে স্ট্রাইকার খেললে বা রাইট খেললে যাবে। দলটাকে ভালোবাসি। 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এলেন আমাদের দিদি, আমি, দেব আর কয়েকজন ছিল, রাজ মনে ছিল, আমরা প্রথম আশার আলো বলে একটা প্রোগ্রাম করেছি। হ্যাঁ, মনে আছে। সেটা দিদিকে আমার খুব ভালো লেগেছিল। দিদিকে সামনে থেকে দেখেছিলাম, আমি ফ্যান হয়ে গেছিলাম। এখনও অবভিয়াসলি আমি এখনও ফ্যান আছি। তো আমি এটা মনে করি, দেখো, আমি হয়তো আমাকে টিকিট দেয়নি ঠিকই, কিন্তু আমি পাল্টি মারিনি যে ওই দলে চলে যাব, সেই দলে চলে যাব। কেন আমি এগুলো পছন্দ করি। কখনো শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে? আমার সঙ্গে কথা হয়েছে, কথা হয়, কোনো সময় অভিষেকদার সঙ্গে দেখা হয়েছে, কোনো সময় কথা হয়েছে। দিদি তো অ্যাকচুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী, সত্যি কথা বলতে টাইম পায় না, খুব ব্যস্ত মানুষ উনি। কখনো
কোনো র্যালিতে বা কোনো প্রচারে গেলে দিদির সঙ্গে দেখা হয়, কিন্তু আমি এটা মনে করি যে দলের হাত কিন্তু আমাদের মাথায় আছে। কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো সময় দিদি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত আমি দেখেছি যারা যারা দিদির সঙ্গে ছিলেন দিদি কোনোদিন কাউকে ফিরিয়ে দেয়। হয়তো আমার এখন এই মুহূর্তে হয়তো আমাকে ইউজ করা হয়নি, হয়তো এমন কোনো সময় ইউজ করবে আমাকে, তখন হয়তো আমি আবার হয়তো ফিরে আসবো। কিন্তু আমি দলকে ভালোবাসি, দলের সঙ্গে আছি, তো ওটা নিয়ে আমি ভাবি না। কেন আমি প্রথম কথা একটা কথা বলে দিয়েছি, আমরা প্লেয়ার, আমরা যেরকম হারতে শিখি আমরা কিন্তু জিততেও শিখি, আমরা পড়ি আমরা আবার উঠি, এটাই আমাদের ক্যারেক্টার। অবশ্যই রহিম নবী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রহিম নবীর সঙ্গে, আমার খুব প্রিয় ফুটবলার, তার কারণ সে অলরাউন্ডার, সে আত্মত্যাগ করতে জানে, খুব কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন অপেক্ষা করে, কখনো বাংলা একাদশে তো কখনো কোনো বড় ক্লাবে, কখনো দেশের জন্য জার্সি পরেছে। সে কিন্তু তার নিরবিচ্ছিন্ন প্র্যাকটিস চালিয়ে গেছে, ফুটবল সাধনা তার বন্ধ হয়নি। কোথাও এখন যেন সে নিজেকে তৈরি করছে পলিটিক্সের জন্য, রাজনীতির জন্য। টিকিট পায়নি বটে, কিন্তু সে তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সেই বাহেন্দ্রক্ষণ আসবে, যেই সময় আমরা আবার অন্য ভূমিকায় দেখতে পাবো রহিম নবীকে। আপাতত রহিম নবীর দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় রইলাম। রহিম, কথা দিতে হবে আবার তোমার জীবনের কোনো এক প্রান্তে মোড়ে যখন নতুন অধ্যায় শুরু হবে, আবার কিন্তু আর প্লাস নিউজ রুমে আসতে হবে। অবশ্যই, সব সময় আমি আছি।